সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। এন মোহাম্মদ নিবেদিত পাবলিক পার্লামেন্ট অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি সিকান্দার রেমান। সামনে নির্বাচন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের খুঁটিনাটি বিষয় নিয়ে আমরা কথা বলবো। সেই সঙ্গে আইনের শাসন, মানবাধিকারের যে কথাগুলো আমরা প্রতিনিয়ত বলে আসছি, সেগুলোর হাল হকিকত কী সে বিষয়ে আলোচনা করতে চাই। রাজনীতির নানা মারপ্যাচ চলছে, বিভিন্ন দলের নেতারা নানা ধরনের বক্তব্য দিচ্ছে, সেসব বিষয়ে আমরা বিশ্লেষণ করব। চারজন অতিথি আমাদের সঙ্গে স্টুডিওতে এসে যুক্ত হয়েছেন, আমি পরিচয় করিয়ে দিচ্ছি। আমার ডান দিকে রয়েছেন অধ্যাপক এম সিদ্দিকুর রহমান খান, ডিন, কলা অনুষদ, ঢাকা বিশ্ববিদ্যালয়। এরপর রয়েছেন শামসুল আলম লিটন, সলিসিটর ও মানবাধিকার কর্মী। আমার বাদিকে রয়েছেন নূর খান, মানবাধিকার কর্মী। সবশেষ রয়েছেন আবুল হাসান রুবেল, নির্বাহী সমন্বয়কারী, গণসংহতি আন্দোলন। আলোচনা শুরু করতে চাই শামসুল আলম লিটন আপনাকে দিয়ে। নির্বাচন সামনে, নির্বাচনের আগ মুহূর্তে আপনি খেয়াল করবেন রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে, বিশেষ করে যারা মাঠে আছে, অনেক দল তো আসলে মাঠে নেই, নির্বাচনের মাঠে নেই, তারা কোনো জায়গায় নেই, তো যারা মাঠে আছে তাদের যে বক্তব্যগুলো, এগুলো আসলে মানুষ কীভাবে গ্রহণ করছে? নির্বাচনের তো আর প্রচারণা সব মিলে টিলে আর 15 দিন বাকি আছে, আর যেহেতু 48 ঘন্টা আগে থেকে প্রচারণা বন্ধ, সো আমরা সব মিলে 16-17তম দিনের ইলেকশনের ডিসিশন টাইম সকাল থেকে বিকাল পর্যন্ত। সো আমরা মূলত ডিসিশন টাইমের একেবারেই 11th আওয়ারে ঢুকে পড়েছি। সো এই সময়ে যে পরিমাণ বিতর্ক এবং উৎসাহ উদ্দীপনা থাকার কথা, ঢাকা শহরে বসে আমরা হয়তো সেটা পাচ্ছি না। গ্রামাঞ্চলে কতটা চলছে সেটা আমার কাছে পুরো তথ্য নাই, যেহেতু আমি এখানে সাংবাদিকতা, এখানে পেশাগত সাংবাদিকতা করি না। কিন্তু আমি মনে করি 18 কোটি মানুষের মধ্যে ভোটারের সংখ্যা, যে পরিমাণ ভোটারের সংখ্যা, তাতে যে পরিমাণ আরও পরিমাণ জমজমাট হওয়ার কথা, সেটি হয়তো আরও 2-3 দিন পরে আরও বেশি, সপ্তাহ 10 দিন থাকতে। কিন্তু আজকে ঢাকা শহরে আমি যেহেতু দুটো মাইকের আওয়াজ শুনেছি, সুতরাং আমার মনে হচ্ছে যে আমরা এই যে পরিবেশটা নির্বাচনের পরিবেশ মনে করি, এবং রাজনৈতিক নেতাদের মধ্যে যেই বিতর্ক, যেটাকে অনেকে কাদা ছোড়াছুড়ি বলেন, আমাদের যেহেতু ধারণ ক্ষমতা কম, সেহেতু একটু গরম কথা বললেই সেটা আমরা প্রচণ্ড কাদা ছোড়াছুড়ি, উস্কানি ইত্যাদি মনে করি। আমি মনে করি যে এটাই গণতন্ত্রের ভাষা। এখানে হ্যাঁ, লিমিট ক্রস করাটা নিয়ে সবারই একটা ধারণা থাকা উচিত, এবং কেউ যদি ইট ছোড়ে পাল্টা ইটের জন্য প্রস্তুত থাকা উচিত। এখন ইট ছোড়াছুড়ি পর্ব শুরু হয়েছে, এবং এতে মানুষের যেটা লাভ হবে সেটা হচ্ছে ভোটের পরে কে কার মিশন কিভাবে পূরণ করবে সেই সিদ্ধান্ত নেওয়ার জন্য এই বিতর্ক এবং অনেকের ভাষায় কাদা ছোড়াছুড়িগুলোর পরিমিতি এবং জবাব দেওয়ার স্টাইল, এগুলো আমার মনে হয় ইয়াং ভোটার যেহেতু 4 কোটি, সুতরাং তাদের জন্য সহযোগিতা হবে। সবচেয়ে বড় কথা হচ্ছে যে দলগুলো যেই কর্মসংস্থানের জন্য, যেই বৈষম্যের জন্য, যেই নিরাপত্তার জন্য ছাত্ররা বুকে রক্ত দিয়েছে, এই জায়গাটিতে কতটুকু অ্যাড্রেস করে সেটা কিন্তু এই 4 কোটি ভোটার নীরবেই প্রত্যক্ষ করবে। কারণ দলগুলোতে ইয়াংদের প্রতিনিধিত্ব কতখানি, এটা কিন্তু প্রশ্নবিদ্ধ একটি ব্যাপার। আর এনসিপি যদি ব্যাপক ভিত্তিক দল হিসেবে প্রতিষ্ঠিত হতো, তাহলে হয়তো আরেকটা ডাইমেনশন তৈরি হতো। আমি মনে করি যে এটা খুবই আশাব্যঞ্জক। মানুষ ভোট কী জিনিস ঢাকা শহরে যেহেতু আওয়াজ শুনেছি আমি, আমার মনে হচ্ছে হয়তো গ্রাম ইউনিয়নে মানুষের এখন আস্তে আস্তে, তবে হ্যাঁ, রাতের বেলা চালাবে কিনা সেটা একটা সন্দেহের ব্যাপার, কারণ তাতে ভোট কমারও সম্ভাবনা আছে। সো এটি খুবই, তবে সোশ্যাল মিডিয়াতে একটা খুবই খারাপ চিত্র দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে যে প্রচুর কার্ড, মানে ইনফো কার্ড যেটা, এবং এখানে ল্যাঙ্গুয়েজ দেখেই বোঝা যাচ্ছে সামথিং রং। যখন ওই পেজে যাচ্ছি, ওই পত্রিকা অথবা ওই টেলিভিশন, তা পাওয়া যাচ্ছে না। এটা একটা গুরুতর একটা ব্যাপার, যেটা আমার মনে হয় আগামী দিনগুলোতে অনেকভাবে বেড়ে যাবে। সো মানুষের প্রত্যেককে ফ্যাক্ট চেক করা সম্ভব না। সো এই জায়গাটাতে সবাইকে সতর্ক থাকা দরকার। কোনো দল যাতে তাদের নিজেদের স্বার্থে এই অন্য দলকে তথ্য দিয়ে, যাতে খারাপ তথ্য দিয়ে যাতে পরিবেশটাকে, আমাদের অভ্যাসটাকে খারাপ না করে। জি, আবুল হাসান রুবেল, উৎসাহ উদ্দীপনা জমজমাটের যে বিষয়টি এলো আলোচনায়, আপনি তো সারা বাংলাদেশে আপনাদের সংগঠন রয়েছে, আপনার কাছে কি তথ্য আছে? আসলে কি জমজমাট নির্বাচন, আসলে কি উৎসাহ আছে, আসলে কি উদ্দীপনা কাজ করছে মানুষের মাঝে? ধন্যবাদ। প্রথমত বলি যে মানে বাংলাদেশে বহুদিন ধরে যে নির্বাচন না হওয়ার যে পরিবেশ, এবং আসলে একটা শঙ্কা এখনো মানুষের ভেতরে আছে যে আদৌ নির্বাচন হবে কিনা, এ বিষয়ে এখনো মানুষ প্রশ্ন করছে। এটা কিন্তু আসলে একটা বাস্তবতা, যে বাস্তবতাটা ভেতরেই আসলে মানুষ এই নির্বাচনে যাচ্ছে। তো আমার কাছে অবশ্য মনে হচ্ছে যে যেহেতু আমি হয়তো ওনাদের চেয়ে বেশি যেহেতু নির্বাচনের সাথে যুক্ত বা কাজের সাথে যুক্ত, ফলে আমার কাছে মনে হচ্ছে যে সাধারণভাবে মানুষ ভোট দিতে চায়,
এবং মানুষ ভোট দেওয়ার জন্য উন্মুখ হয়ে আছে, 2টি প্রজন্ম অন্তত পক্ষে, মানে 2টা প্রজন্ম বাংলাদেশে ভোট দিতে পারে নাই এখনো পর্যন্ত। এটা প্রায় মানে একটা কি বলা যাইতে যে 17 বছর ধরে এখানে তারা কোনো ভোট দিতে পারে নাই, ফলে এই প্রজন্ম তাদের ভেতরে একটা ভোট দেওয়ার জায়গা আছে। আরেকটা হচ্ছে যে এই যে মানে ধরেন ভোটের পরিবেশের জায়গা, ধরেন আমরা সর্বশেষ 18তে একটা নির্বাচনে অংশগ্রহণ করেছিলাম, যদিও নির্বাচনটা হয় নাই শেষ পর্যন্ত, যা রাতের বেলা ভোট হয়ে গেছে, কিন্তু মানে যে নির্বাচনে অংশগ্রহণ করেছিলাম সেখানে যেটা ছিল যে আমরা একটা ব্যানার বা একটা লিফলেট বা যা একটা পোস্টার এটা মানে টাঙিয়ে যাওয়ার পরে রাত্রেবেলায় আসলে ছেড়ে ফেলা হতো এবং পরের দিন সকালবেলা আবার নতুন করে টাঙাতে হতো। এই পরিবেশটা এবার নাই। এবার মোটামুটিভাবে যারা নির্বাচন করছেন তারা সবাই তার প্রচার করছেন এবং সবাই সেখানে অংশগ্রহণ করছেন, ফলে এক ধরনের জনগণের ভেতরেও তারা যাচ্ছেন, প্রত্যেক প্রার্থী জনগণের ভেতরে যাচ্ছেন। ধরেন ঢাকাতেও জনগণের ভেতরে যাচ্ছেন, অন্যান্য জায়গায়ও যাচ্ছেন। হ্যাঁ, অনেক কিছু একটা জিনিস মানে আমি বলি যে প্রচারণা এবং এর জন্য যে সময়টা, সেই সময়টা আসলে বেশ কম এবং বেশ কম হওয়ার ফলে যেটা হচ্ছে যে অনেক প্রার্থী জমজমাট হয়ে ওঠার জন্য যে মানে জায়গাটা দরকার, মানে যে ম্যাটেরিয়াল দরকার, ধরেন অনেকের আমি জানি ঢাকায় আমি যেখানে ভোটার সেইখানকার প্রার্থীদের সাথেও আমি কথা বলেছি, তারা এখনও তাদের মাইকিং করার জন্য যে একটা মানে ধরেন ইয়ে বানাবেন আর কি, একজন অ্যানাউন্সার দিয়ে ইয়ে বানাবেন, এটা এখনও করার সময় পাননি, কারণ অন্য অনেক কাজ করতে করতে তারা তাদের টিম এবং এগুলো কাজ এখনও ঠিক মতো করতে পারে নাই, ফলে তারা এখনও মানুষ মাইকিং যেটা আগে পুরো আগে আমরা করতাম সেই ব্যবস্থাই করছেন। এই যে এইগুলো আস্তে আস্তে পরিবর্তিত হয়ে আমার ধারণা যে শেষ 10 দিন আসলে প্রচারণাটা আসলে তুঙ্গে উঠবে এবং মানুষের ভেতরে যে আকাঙ্ক্ষা, সে আগ্রহ, সেটা জাগরিত হবে। তবে এইখানে একটা জায়গা আমার কাছে মনে হয় যে এখনো পর্যন্ত এই যে শঙ্কা কাটানো এবং আরেক দিক থেকে নিরাপত্তার ব্যবস্থার উন্নতি, নিরাপত্তা ব্যবস্থাটা যথেষ্ট পরিমাণে যদি উন্নতি ঘটানো যায় এবং শঙ্কা কাটানো যায়, তাহলে আসলে নিরাপত্তা ব্যবস্থার কোন জায়গায় ঘাটতি দেখছেন আপনি? ধরেন বিভিন্ন জায়গায় মানে প্রার্থীর উপরে কিংবা কোনো জায়গায় দেখা যাচ্ছে এক দল আরেক দলের সাথে বিভিন্নভাবে যে সংঘর্ষের ঘটনা ঘটছে, এটা আসলে অভ্যুত্থান পরবর্তী সময়ে একটা বিরাট অংশ সময়ে আসলে এই ধরনের ঘটনাগুলো ঘটে আসছে। কিছুদিন আগেও মানে নির্বাচনী জনসভা বা তখন পরিচিতি সভা ছিল, তখন আসলে ওইভাবে জনসভা ছিল না বা ছিল না, সেইখানেও একজনকে গুলি করে মারা হয়েছে, বা ওসমান হাদির মতো কাউকে মেরে ফেলা হলো যে নির্বাচনে দাঁড়াচ্ছে। এইভাবে যে ভীতির জায়গাটা কিন্তু আসলে সর্বত্র ছড়ায়। এবং যখন আসলে এটা যে সোশ্যাল মিডিয়ার কথা বলছিলেন, এবং সোশ্যাল মিডিয়াতে আমি একটা গুরুত্বপূর্ণ জায়গা দেখছি যে সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন পক্ষ কিন্তু এই নির্বাচন না হওয়ার প্রচারণাও আসলে ছড়াচ্ছে। সোশ্যাল মিডিয়া বাংলাদেশে এই মুহূর্তে ফেক নিউজ এবং ডিপ ফেক সহ অন্যান্য সমস্ত কিছু প্রচারণার এমন একটা জায়গায় হয়ে উঠেছে, যেটা নিয়ে আমরা প্রথম থেকে কথা বলছিলাম, নির্বাচন কমিশনেও বলেছি, এবং তাদের আসলে যে টোটাল আয়োজন, সে আয়োজনটা মোটেই এটাকে কোনোভাবেই আসলে ইয়ে করার জন্য যথেষ্ট না। এটাকে নিয়ন্ত্রণ করার জন্য কিংবা মেটা কিংবা অন্যান্য যে সমস্ত কোম্পানিগুলো আছে তাদের সাথে আলাপ আলোচনা করে এগুলোকে যে নিয়ন্ত্রণ করার জন্য যথেষ্ট না। এই জায়গায় আমরা যেতে চাই অধ্যাপক এম সিদ্দিকুর রহমান আপনার কাছে। আসলে সমালোচনা নয়, একটু আলোচনাই করতে চাই। এত জ্ঞানী এত বিজ্ঞানীরা দেশ চালাচ্ছে এই মুহূর্তে, তো তারা এই মেটার সঙ্গে কিংবা এই ডিসইনফরমেশনগুলি বন্ধে কার্যকর পদক্ষেপ নিতে পারছে না কেন? ধন্যবাদ আপনাকে এবং যারা আমার সাথে যুক্ত আছেন, শুভেচ্ছা দর্শকদেরকেও। আসলে আমরা তো এই সরকার দায়িত্বভার গ্রহণ করার পর একটা পরিবর্তিত বাস্তবতায় আমরা অনেক কিছুই প্রত্যাশা করেছিলাম, এবং আমি অনেকবার আপনাদের এইখান সহ অনেক জায়গায় বলেছি যে আমাদের এই সরকার পরিচালনার সাথে যারা দায়িত্বে নিয়োজিত আছেন, আমি বিশেষ করে আমাদের উপদেষ্টা মণ্ডলীতে আছেন, তারা নিঃসন্দেহে তাদের নিজেদের ক্ষেত্রে অনেক বিজ্ঞ, এবং তাদের এই বিজ্ঞতা এটা শুধুমাত্র আমাদের দেশীয় পরিমণ্ডলের মধ্যে নয়, আন্তর্জাতিক পরিমণ্ডলেই অনেকের স্বীকৃত। কিন্তু একটা রাষ্ট্র পরিচালনার জন্য আমাদের যে রাজনৈতিক অভিজ্ঞতা, অনেক ক্ষেত্রে অনেকের যে প্রশাসনিক অভিজ্ঞতা, সেইগুলোর যে নিদারুণভাবে ঘাটতি আমরা অনুভব করেছি, এতে কোনো সন্দেহ নেই।
এবং আপনি বলেন যে এই সরকারের সাথে যারা যুক্ত ছিলেন, এই যে আইন শৃঙ্খলা পরিস্থিতি থেকে শুরু করে অনেক ব্যাপারে অনেক কথা শুনেছি, কিন্তু কথার সাথে কার্যকর বাস্তবতা আমরা সেটা দেখিনি। এবং আপনি যেটা বলেছেন যে এই যে সোশ্যাল মিডিয়াতে আমাদের বিভ্রান্তিকর, উনি বলেছেন এবং এটা আমরা সবাই সচেতন মানুষ জানি যে প্রতিনিয়ত কি পরিমাণ সোশ্যাল মিডিয়াতে অসত্য, বিভ্রান্তিমূলক তথ্য, অপতথ্য ছড়ানো হচ্ছে এবং সেইগুলো রোধে এই সরকারের পক্ষ থেকেও ব্যবস্থা গ্রহণেরও আমরা শুনেছি যে নেওয়া হবে, কিন্তু কার্যত আমরা সেটা দেখিনি এবং অন্য অনেকে হতাশার জায়গার মতো এইখানেও আমরা এটা হতাশ হয়েছি। এখন কেন তারা করতে পারলেন না বা কেন করলেন না, এই প্রশ্নের জবাব দেওয়া খুব সহজ না, কিন্তু করতে পারলেন না বা করলেন না, এটাই হলো আমাদের বাস্তবতা এবং এই বাস্তবতা নিয়েই আমরা নির্বাচনের দিকে যাচ্ছি এবং এই নির্বাচন কেন্দ্রিক অপতথ্য, গুজব, নানা কিছু এই সোশ্যাল মিডিয়াতে প্রতিনিয়ত মানে আমরা দেখতে পাচ্ছি। সাধারণ মানুষ বিভ্রান্ত হচ্ছে, সাধারণ মানুষের সাথে বিভ্রান্ত না হলেও তাদের মনের মধ্যে প্রশ্ন তৈরি হচ্ছে, শঙ্কা তৈরি হচ্ছে, আবার কেউ কেউ সেই শঙ্কা নিরসনের জন্যও কাজ করছেন সোশ্যাল মিডিয়াতে বা অন্যভাবে। তো এখন নির্বাচন আমাদের একেবারেই দরজায় করা নাড়ছে বলেই আমাদের ধারণা। এই নির্বাচনকে কেন্দ্র করে আমাদের অনেক ধরনের আশঙ্কা কিন্তু শুরুর দিক থেকেই ছিল এবং আজকে যারা এই নির্বাচনে অংশগ্রহণ করছে দলগতভাবে, জোটগতভাবে, তারা অনেকেই এই নির্বাচনের এই ফেব্রুয়ারিতে হবে না, হতে দিব না, এই ধরনের বক্তব্য দিয়ে শেষ পর্যন্ত এখন সবাই নির্বাচনী ট্রেনের মধ্যে আছে। এটা আমাদের জন্য খুব আশার কথা। আর যেটা আপনি বলছিলেন যে এইবারের যে নির্বাচনী প্রচারণা আমরা যেটা এখন পর্যন্ত দেখছি, যে একটু আগে উনি বলেছিলেন যে আজকে মাইকের শব্দ শুনেছি, আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসেও আমরা শব্দ শুনেছি যে অমুক প্রার্থীর পক্ষে ভোট দেন, অন্তত মাইক দিয়েও আমরা শুনছি। এখন এই নির্বাচনী প্রচারণা এইবার আমরা যেটা দেখছি বাংলাদেশের, আপনি নির্বাচনী ইতিহাস, আমি ইতিহাসের ছাত্র, দেখবেন নির্বাচনে প্রতিপক্ষকে মানে ঘায়েল করা, প্রতিপক্ষকে খাটো করা, নিজের করার জন্য রাজনৈতিক বিতর্ক উস্কে দেওয়া এবং সেটা থেকে সুবিধা নেওয়ার চেষ্টা করা, এটা বাংলাদেশের রাজনীতিতে একেবারে আমাদের একটা সংস্কৃতিতে পরিণত হয়েছে এবং সেই সংস্কৃতির অংশ হিসাবে আমরা এখন এইবারও, যদিও এটা আমাদের কাছে প্রত্যাশিত ছিল না যে পরিবর্তিত একটা বাংলাদেশে আমরা রাজনৈতিক বন্দোবস্তেরও তো পরিবর্তনের কথা প্রতিনিয়ত শুনছিলাম, কিন্তু এই 22 তারিখ থেকে আজকে পর্যন্ত প্রচারণার ক্ষেত্রে আমরা যা দেখেছি, সেইখানে এখন পর্যন্ত আমি আশাহত হইনি, কিন্তু পুরনো আমাদের যে রাজনৈতিক সংস্কৃতির সেটার কিন্তু আমরা অংশগ্রহণ দেখছি। তবে আশার কথা যেটা হলো যে রাজনৈতিক দলগুলোর মধ্যে, বিশেষ করে আপনি ধরেন যে তারেক রহমান, উনি 31 দফার পরিপ্রেক্ষিতে 8 দফা একটা নির্বাচনী কর্মপরিকল্পনা গ্রহণ করছেন। তিনি এটা প্রত্যেক জনসভায় যে এক্সপ্লেইন করছেন যে এটা কি হবে, কিভাবে হবে, এটা কিন্তু আমি ইতিবাচকভাবে দেখি। জামায়াত তাদের একটা কি সামিট করেছিল বোধহয়, কি একটা পলিসি সামিট করেছিল, সেখানে খুব একটা কাকতালীয় হলে সেখানেও তারা একটা 31 দফা কর্মসূচি সেখানে উপস্থাপন করেছেন, কিন্তু নির্বাচনী মাঠে এই 31 দফাকে কেন্দ্র করে যে পরবর্তীতে যে সমালোচনার পরিপ্রেক্ষিতে তারা কিন্তু এইটাকে আবার ওইভাবে তারা কথা বলছেন না এখন নির্বাচনী। এবং আপনি দেখবেন যে 10 দলীয় জোটের মধ্যে একটা অসহিষ্ণুতা আমরা একটু লক্ষ্য করি, যে প্রতিপক্ষকে নানাভাবে রাজনৈতিক সংস্কৃতিতে অনেকগুলো কথা যেগুলো ব্যবহার করা হয় সেগুলো আমরা এটা প্রত্যাশা করছিলাম না, কিন্তু বলা হচ্ছে। তো আমাদের বাংলাদেশের সামগ্রিক রাজনৈতিক দলগুলোর কর্মকাণ্ড আমরা দেখি, সেই কর্মকাণ্ডে এই বছর আমাদের নতুনভাবে আশায় উদ্বুদ্ধ করেছিল, কিন্তু এখন পর্যন্ত খুব বেশি আশাবাদী হওয়ার মতো আমি খুব দেখছি না, আবার একেবারে হতাশা মধ্যেও আমি নেই, একটা মাঝামাঝি অবস্থানের মধ্যে আছি এবং আগামী 2-4 দিনের মধ্যে হয়তো আমাদের এই চিন্তা ভাবনা সেটা আরো একটু মানে রূপ নেবে আর কি, এটা আমি মনে করছি। ধন্যবাদ আপনাকে। নূর খান, আশা হতাশা এর মাঝে যে আলোচনাটা, বিশেষ করে সোশ্যাল মিডিয়ায়, নির্বাচন কি আসলেই হবে, এই আলোচনাটা কিন্তু সর্বত্র। মানুষের মধ্যে এই সংখ্যাটা কেন, বা এই জিনিসটা প্রচারই বা করছে কারা? দেখেন, একটা জিনিস তো আস্থার সংকট আছে, সাধারণ মানুষের ভিতরে আস্থার সংকটটা আছে এবং সেটা কাটিয়ে তোলার জন্য যেই উদ্যোগগুলো নেওয়া দরকার সেটা অনেক দেরিতে শুরু হয়েছে, চেষ্টা হচ্ছে বাট অনেক দেরিতে, এটা একটা। আর একটা হচ্ছে এই প্রচারণাগুলো কারা চালাচ্ছে। দেখেন, আপনি কিছুদিন আগেও যদি লক্ষ্য করে থাকেন, নির্বাচনে এই ফেব্রুয়ারি মাসের নির্বাচন যাবে কি যাবেন না এই ব্যাপারে
একেবারে ফুল স্টপ টেনে দেওয়ার চেষ্টা হয়েছিল কোনো কোনো দলের তরফ থেকে, যেটি ভাগ্য ভালো আমাদের যে হ্যাঁ সবাই শেষ মুহূর্তে এগ্রি করে এক জায়গায় এসছে, নির্বাচনটা তারিখের ব্যাপারে সবাই একমত। কিন্তু এখন পর্যন্ত যদিও পূর্বের চেয়ে এখন পর্যন্ত আমি সহিংসতা বা অন্যান্য জিনিস তেমনটি দেখছি না, আশাবাদী আমি, কিন্তু তারপরও ওনাদের কথাবার্তার মধ্যে কিন্তু এখন পর্যন্ত বিশেষ করে 5 তারিখ, আমি আগের হিসাবে যেতে চাই না, কারণ আগে অনেক খারাপ কাজ হয়েছে, আমাকে সেই জন্য আবার খারাপ কাজ করতে হবে, এটা তো হওয়া উচিত না। আর 5 তারিখে এত একটা বড় পরিবর্তন, একটা গণ অভ্যুত্থান, হাজার হাজার মানুষের জীবনদান, তো এর মধ্য দিয়ে আমার একটা ব্যক্তিগত ছিল যে অন্ততপক্ষে মৌলিক কিছু জায়গায় পরিবর্তন আসবে। তো দুর্ভাগ্যজনক রাজনৈতিক সংস্কৃতিতে তেমনটি পরিবর্তন দেখছি না, তবে কিছু কিছু ক্ষেত্রে তো পরিবর্তন আসছে। যেমন ধরেন এখন সব রাজনৈতিক দলই খুব হিসাব করে পলিসি নির্ধারণ করছেন, জনগণকে জানানোর চেষ্টা করছেন, এটা পজিটিভ দিক। আবার রাজনীতির সংস্কৃতিতে এমন সমস্ত অশ্লীল শব্দ চলে আসছে যেটি কল্পনার বাইরে। আপনার অশ্লীলতার এই রূপ তো আমরা আগে ভাবি নেই, কিন্তু এই রূপ আমরা দেখছি, কখনো দেখছি মানে ভয়াবহ, এমন মানে খুব কম দলই এটার থেকে নিজেদেরকে নিবৃত্ত রাখতে পেরেছে, অধিকাংশই মানে অনেকে ধর্মীয় দল বলছেন, কিন্তু তাদেরও যে দেহভঙ্গি, যে অশ্লীলতা, এটা খুবই দুঃখজনক। বাংলাদেশের মানুষ কিন্তু মানে একটা জিনিস মনে রাখা দরকার, সেটা হচ্ছে এক্সট্রিম কিছুকেই পছন্দ করে না, মধ্যপন্থা একটা ব্যাপার আছে। কিন্তু আপনি যদি দেখেন, ফেসবুকটা খেয়াল করেন, এমন সমস্ত জজ ব্যারিস্টার হয়ে গেছেন এখন যে তারা, আমি জানি না গত 15-16 বছরের তাদের অবস্থানগুলি কী ছিল, এখন তো তারা এক একজন এক একটা হিসাব নিকাশ দিয়ে ফেলতেছে, অমুক জায়গা এত টাকা দান করছে, অমুক জায়গায় এই করছে ওই করছে, অনেক কিছু বলতে চাচ্ছেন। কিন্তু তারা যেভাবে প্রতিপক্ষকে বা অন্যান্য বিষয় নিয়ে, মৌলিক বিষয়টা যেমন মুক্তিযুদ্ধ, এটাকে যেমন আপনি মুখোমুখি দাঁড়া করানোর তো দরকার নাই, 71 আর 24কে মুখোমুখি দাঁড়া করানো, এইটা কিন্তু একটা নতুন ষড়যন্ত্র খেয়াল করা যাচ্ছে। 71কে 24-এর মুখোমুখি দাঁড়া করায় দেওয়া, একটা আর একটা সাথে যে অঙ্গাঙ্গিভাবে জড়িত, এই জিনিসটা আমরা ভুলে যাচ্ছি। দ্বিতীয় যে বিষয়টা হচ্ছে, দেখেন বাংলাদেশে আমাদের তো নতুন করে যাত্রা হওয়ার কথা ছিল 5 তারিখের পর, তাই না? এবং সেই জন্য আমাদের কিছু কাজও হাতে নেওয়া দরকার ছিল, সেই কাজগুলো তো আমরা করতে পারিনি, বরং আমরা বিভক্তি এই জায়গাটায়। আপনি দেখেন 5 তারিখের এই মহান গণ অভ্যুত্থানের যাদের অংশগ্রহণ ছিল, অনেকে তো ধরেই নিয়েছে যে 1.5 মাসের আন্দোলন। এই আন্দোলন ছিল 15.5 বছর একটানা। এই আন্দোলনে শুধু 1000-1200 মানুষই যে নিহত হয়েছে এটা না, দীর্ঘ চলার পথে গুম হয়েছে, ক্রসফায়ারে খুন হয়েছে, নির্যাতন হয়েছে, মানুষকে জেলে পোড়া হয়েছে মিথ্যা মামলা দিয়ে, হাজার হাজার মানুষকে। এখন তো তখন তো অনেকে প্যারোল পেয়েছে, অনেকে পাননি। এখনও সেই অবস্থা যদি বহাল রাখতে চান, তাহলে আমার পরিবর্তনটা কি হলো রে ভাই? তাহলে তো ওই ফ্যাসিস্টের সাথে আপনি যে অনেক ভালো কিছু দিতে চাচ্ছেন, সেটার প্রমাণটা কি রাখছেন? আমি আবারও বলছি, এইটা ভাবার কোনো কারণ নাই যে ফ্যাসিস্ট আমলটা ভালো ছিল, কোনো অবস্থাতে ওইটাকে সমর্থন করা যায় না। কিন্তু মজলুম যখন ফ্যাসিস্টের আচরণ করে, তখন কিন্তু এটা ভয়াবহ। সুতরাং এই জায়গাগুলি আমাদের খেয়াল রাখতে হবে। তারপরে ধরেন নির্বাচনের ব্যাপারে সন্দেহের যে দোদুল্যম, মানে দোলচলে খাত, মানে আমাদের মনের ভিতরে, সেইটার পিছনে আমরা অভ্যস্ত হয়ে গেছিলাম বিগত দিনগুলিতে, দীর্ঘদিন প্র্যাকটিসটা হচ্ছে 10 গজের ভিতর 2টা মাইক থাকবে, 20 গজের ভিতর 4টা মাইক লাগাবে, 4টা দল একসাথে বক্তৃতা দেবে, কারো কথা আমরা শুনতে পারবো না, স্লোগানও বুঝবো না। এইবার সেই জায়গা থেকে কিন্তু অনেকটা মুক্ত হয়ে, যে বললেন না যে আজকে মাত্র 2টা মাইক দেখেছেন, আজকে আমিও রাস্তায় 1-2টা মাইক দেখেছি, তেজগাঁ এলাকায় একটা দেখেছি, আর একটা সম্ভবত সায়েন্স ল্যাবরেটরি অথবা ধানমন্ডি এলাকায়। তার মানে একটা প্রচার কাজ শুরু হয়েছে। কিন্তু এইবারের প্রচার কাজের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিকটা হচ্ছে নীরবে একটা প্রচার কিন্তু চলছে, খুব নীরবে। 1, 2 নাম্বার হচ্ছে কারা নির্বাচন চাচ্ছেন না, অদৃশ্য কিছু শক্তি কিন্তু কাজ করছে। এটা একেবারে 5ই আগস্ট থেকে শুরু হয়েছে। আপনি মানে রিমোট কন্ট্রোল দিয়ে বিল্ডিং ভেঙে ফেলতেছেন, রিমোট কন্ট্রোল দিয়ে আপনি যা ইচ্ছা তাই করছেন, চাঁদাবাজি করছেন, অনেক কিছু হচ্ছে। এই জিনিসগুলি বন্ধ করতে হবে। কিছু মানুষ সংঘবদ্ধ হয়ে একজনকে আক্রমণ করবে, ছিনিয়ে নেওয়ার চেষ্টা করবে, চাঁদাবাজি করবে, দখলদারিত্ব করবে,
এই জিনিসগুলির প্রভাব কিন্তু ইতিমধ্যে ধরে রাখেন যে নির্বাচনে পড়বে। এই যে দখলদারি, চাঁদাবাজি, মব তৈরি করা, এইটা যাহারাই করছেন তাদেরকে মনে রাখতে হবে যে এইটার প্রভাব কিন্তু জনমনে আছে। সুতরাং জনগণ ভোট দেওয়ার সময় এই জিনিসগুলি বিবেচনায় আনবে। এবং কয়েকটা জিনিস ইতিমধ্যে যেটা আসছে বিভিন্ন জায়গায়, যেমন আজকেও সম্ভবত উত্তরায় একজন প্রার্থীর উপরে এনসিপির প্রার্থীর, এই জিনিসগুলি এর চেয়েও ভয়াবহ রূপ বিগত দিন মানে স্বাধীনতার পর আমরা দেখেছি। আমরা কিন্তু এখন আর সেটা দেখতে চাই না। সুতরাং তুলনা করারও আমাদের দরকার নেই। আমরা তো এই পরিবেশ চাই না এখন। আমরা একটা ভালোভাবে ভোটের প্রচার হোক, ভালোভাবে আমরা ভোট কেন্দ্রে যাই, আমার দেয়া ভোটটা যাতে গণনা হয় এবং সেইটার অনুযায়ী যাতে ঘোষণা হয়, এর ভিতর জন্য কোনো কারচুপি, কোনো শঙ্কা না থাকে। যেমন ইতিমধ্যে অনেকের ভিতর প্রশ্ন আসছে যে এইবার নাকি ভোটের রেজাল্ট দিতে সময় লাগবে। ইতিমধ্যে কিছু সময় তো লাগবেই। সেটা হচ্ছে এইবারের ভোটের মানে দুটো পার্ট। একটা পার্ট হচ্ছে আমি জাতীয় সংসদে ভোট দিব, আর একটা হচ্ছে হানার একটা ব্যাপার আছে, দফাগুলি বোঝার ব্যাপার আছে। এই ভোট কাউন্ট করতে সময় লাগবে, কিন্তু তার মানে এইটা না যে আপনাকে 2-3 দিন অপেক্ষা করতে হবে। যদি ওই ধরনের কিছু থাকে আগে ভাগে জানানো উচিত, তা না হলে জনগণের ভিতরে ওই যে সন্দেহ, এটা কিন্তু ঘনীভূত হয়ে যাবে। এবং সেইটা যদি ঘনীভূত হয়, মানুষ যদি শঙ্কায় থাকে, সন্দেহে থাকে যে এইটা নতুন কারসাজির চেষ্টা হচ্ছে, তাহলে কিন্তু এই মানুষ কিন্তু আবার ভেঙে চুরে নেমে যেতে পারে। সুতরাং ওই দিকটা আমাদের নির্বাচন কমিশনকে খুবই গুরুত্ব সহকারে বিবেচনা করতে হবে। আর একটা জিনিস হচ্ছে মানুষের আরও সন্দেহের কারণ হচ্ছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তো এখনো যথাযথভাবে দাঁড়াতে পারেনি। যেতে চাই শামসুল আলম লিটন আপনার কাছে। আমরা মানবাধিকার পরিস্থিতি, আইন শৃঙ্খলা নিয়ে কথা বলছিলাম। জুলাই গণঅভ্যুত্থানে চাংখারপুলে 6 জনকে হত্যা মামলায় ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমান হাবিব সহ 3 জনকে মৃত্যুদণ্ডের রায় দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1। এখানে বেশ কয়েকজনকে নানা মেয়াদের সাজা দেওয়া হয়েছে, আপনি জানেন। যাদের সাজা দেওয়া হয়েছে তারা আটক অবস্থায় আছে। এই বিষয়টা নিয়ে যারা বিক্ষুব্ধ, বিশেষ করে যাদের পরিবার শহীদ হয়েছে, শহীদ পরিবারের লোকজন কিন্তু ক্ষুব্ধ যে এই রায়টা আসলে সঠিক হয়নি। আর যারা চিফ প্রসিকিউটর তিনিও বলেছেন যে রায়ের ব্যাপারে তারা অ্যাপিল করবে। এমন একটি সেন্সিটিভ বিষয়ে এই মুহূর্তে রায় এবং রায়ের বিষয় নিয়ে শহীদ পরিবারের পক্ষ থেকে যে বক্তব্যগুলো, এই পুরো বিষয়টি আপনার কাছে বিশ্লেষণ জানতে চাচ্ছি। টাইমটা সেন্সিটিভ ইন টার্মস অফ ভোটিং প্রসেস, বাট জুডিশিয়াল যে প্রসেসটা, এটা কিন্তু ভোট অথবা ভোটের অথবা অন্য কোনো বিষয়ের উপর ডিপেন্ড থাকা উচিত না এবং এটা কনসিডার করা উচিত না। আমাদের জুলাইয়ে আমরা যেটা অর্জন করেছি সেটা হচ্ছে যে আমরা অসভ্য একটা পরিস্থিতি থেকে, বিশেষ করে সিভিলাইজেশনের যে নাম্বার 1 পেজ, যে রিপাবলিকের মালিকানা জনগণের হাতে, সেখান থেকে আমরা যে উত্তরণটা হচ্ছি অনেক রক্তের বিনিময়। এবং এই জুডিশিয়াল প্রসেসে আমাদের কিন্তু কোর্টের যে স্বাধীনতা, কোর্টের রায় নিয়ে আলোচনা হতে পারে এবং চিফ প্রসিকিউটর যেটি বলেছেন ওনার অফিসের পজিশন যে উনি অ্যাপিল করবেন, এবং আমি নিজেও 2-1টা অফিসারের পুলিশের ভূমিকা যে জাজমেন্টে সামান্য যেটুকু এসছে পত্রিকায়, আমার মনে হয় কিছু হয়তো উচ্চ আদালতে এদিক ওদিক হতে পারে। কারণ 3 জনের, হাবিবুর রহমান সম্ভবত যিনি মেইন অ্যাকিউজ এই কেসে, তিনি গ্রেপ্তার নন, তিনি আটক নন, এবং 3 জনের মধ্যে বাকি 2 জন আটক কিনা আমি নিশ্চিত না। তবে এই যে জাজমেন্টটি মাত্র 3 জন এবং অন্যান্য পুলিশকে 7 বছর অথবা 4 বছর 3 বছর এরকম দেওয়া হয়েছে। এটা আমি মনে করি যে নূর খান লিটন ভাই অত্যন্ত সাহসী মানুষ, দীর্ঘ সময় মানবাধিকারের জন্য লড়াই করেছেন, বারবার তিনি এক্সাইল হতে মানে সরকার বাধ্য করেছে। তিনি এই ব্যাপারগুলো নিয়ে কাজ করেন গুম কমিশন, এবং গুম কমিশন ন্যাশনাল যে অ্যাসপাইরেশন, এর সুবিচার, এর জন্য অত্যন্ত সাহসী ভূমিকা রাখছেন ওনারা। এই ব্যাপারটা আমরা ফার্স্ট আমাদের মনে রাখা উচিত, আমরা জুলাইয়ের ব্যাপারে আমাদের যেমন ন্যাশনাল এজেন্ডা, আবার পাশাপাশি সুবিচার আমাদের ন্যাশনাল এজেন্ডার অন্তর্ভুক্ত। এই দুটো যাতে আমরা কম্প্রোমাইজ না করি। জি, একই বিষয়ে নূর খান আপনার কাছে আরো বিস্তারিত জানতে চাই। এই সম্পত্তি বাজেয়াপ্তের নির্দেশও দেওয়া হয়েছে যে 3 জনের মৃত্যুদণ্ড হয়েছে, জি, আর বাকি যাদের শাস্তি দেওয়া হয়েছে, এই শাস্তিটার ব্যাপারে আপত্তিটা আসলে কেন আসলো? দেখেন, বাংলাদেশে একটা জিনিস খেয়াল রাখবেন যে আমরা কখনোই কোনো বিচারের প্রতি সাধারণত ক্যাপিটাল পানিশমেন্ট যদি সবাই না হয় ততক্ষণ পর্যন্ত আমরা সন্তুষ্ট হই না। এটা একটা আমাদের আমাদের অভিজ্ঞতা থেকে আমরা আমরা এটা দেখেছি।
এইখানে যে ব্যাপারটা হচ্ছে বিচারকরাই ভালো বলতে পারবেন, কারণ আমি বিচার কার্যক্রম বা বিচারকের জায়গার থেকে তো আমি বলতে পারবো না। তবে আমি এইটুকু বুঝি, সেটা হচ্ছে এইখানে যে ঘটনাটা ঘটছে চানখার পুলিশ, সেটা ছিল ভয়াবহ, বর্বর। এবং আমরা দেখলাম যে এখানে যারা নির্দেশদাতা, তাদেরকে যে পরিমাণ শাস্তি দেওয়া হয়েছে, যারা ফিল্ডে গুলি চালিয়েছে, হত্যা করেছে, তাদের ব্যাপারে একটু সম্ভবত শাস্তির জায়গাটা মানে নরম ছিল, কম ছিল। ফলে সাধারণ যে মানুষ, তাদের ধারণা হচ্ছে যে এই ব্যাটা তো গুলি করছে, ওর কেন ফাঁসি হলো না, এই প্রশ্নটা রয়ে গেছে। যার জন্য হয়তো উচ্চ আদালতে যাওয়ার পরে এইটা যদি কোথাও ব্যত্যয় হয়ে থাকে, দুর্বলতা থেকে থাকে, সেটা আমি ব্যক্তিগতভাবে মনে করি সেটা ঠিক হয়ে যাবে। আর যদি এই বিচারটা ঠিক হয়ে থাকে, তাহলে তো আমাদের আর কোনো প্রশ্ন করার সুযোগ থাকে না। আর মনে রাখতে হবে যে এইটি একমাত্র জুলাই আগস্টের মানে গণ অভ্যুত্থানের একমাত্র মামলা নাই, এরকম শত শত মামলা আছে, এবং সব কিছু যোগফল কি দাঁড়াবে সেটা কিন্তু এখন পর্যন্ত অনুমিত না বা অনুমান করা যাচ্ছে না। আর আরেকটা জিনিস আমাদের মনে রাখতে হবে, সেটা হচ্ছে যে ইনভেস্টিগেটররা জিনিসটা যেভাবে তৈরি করে দিবেন, সেইটা কিন্তু মামলার একটা বড় অংশ সমাধানের জায়গা তৈরি করে দেন। ইনভেস্টিগেশন রিপোর্টের যদি দুর্বলতা থাকে, সেই ক্ষেত্রে কিন্তু বিচারকের উপরে দায় চাপানোর সুযোগ কমে যাবে। সুতরাং কি দাঁড়িয়েছে এটা তো আমরা এই মুহূর্তে বলতে পারছি না। তবে মানুষের যে ভাবনা, সেই জায়গার থেকে বললাম যে সরাসরি গুলি করলো তাকে আপনি মৃত্যুদণ্ড দিলেন না, এই জায়গাটাতে হয়তো শহীদ পরিবার এবং সাধারণ যারা মন্তব্য করেছেন তাদের ক্ষোভ। কারণ মনে রাখতে হবে যে ওই সময় যে ঘটনাটা ওই এলাকায় সংঘটিত হয়েছে, এটা ভয়াবহ ছিল, এবং এটা কতটা ভয়াবহ ছিল এটা কল্পনা করা যায় না। আমরা তো তখন শুনেছি যে অনেক মানুষ মারা গেছে, আমরা তখন কিন্তু 6 জনের কথা শুনিনি, অনেক মানুষের মৃত্যুর খবর পাচ্ছিলাম। তো এইটা একটা ব্যাপার। আর ওইখানে কিন্তু লাইভ বুলেট ইউজ করা হয়েছে ব্যাপক মাত্রায়। তো এই জায়গার থেকে ওই এলাকার যারা মানুষ এবং ওই সময় যারা মুভমেন্টে ছিলেন, যারা বর্বরতা সরাসরি দেখেছেন, যারা শিকার হয়েছেন, মৃত্যুই তো একমাত্র শিকার না, অনেকে আহত হয়েছেন, অনেকে গ্রেপ্তার হয়েছেন, অনেকে পুঙ্গুত্ব বরণ করেছেন। সুতরাং তাদের ভিতরে তো নানান ধরনের প্রশ্ন, ক্ষোভ এটা থাকবে। কিন্তু আমাদের এইটাও মনে রাখতে হবে যে মানুষের দিয়ে তো বিচার কাজ হবে না, বিচার কাজটা হবে আইনের জায়গা থেকে এবং বিচারকের সুবুদ্ধি বিবেচনার মধ্য দিয়ে, দক্ষতার মধ্য দিয়ে। এবং যারা ইনভেস্টিগেশন করছেন তাদের দক্ষতাটা হচ্ছে প্রাথমিকভাবে বিবেচ্য বিষয়। আবুল হাসান রুবেল, এই যে আমরা আইন শৃঙ্খলা পরিস্থিতির কথা বলছিলাম, নির্বাচনকালীন আইন শৃঙ্খলা পরিস্থিতি, প্রার্থীদের নিরাপত্তার বিষয়ে আপনার কাছে জানতে চাইব। আচ্ছা, একটু মানে থেকে আসি। ধরেন এই যে আমাদের একটা হলো আইন শৃঙ্খলা পরিস্থিতিটাকে আমি একটা সামগ্রিক ব্যবস্থারই একটা প্রকাশ হিসেবে দেখছি। সাধারণভাবে যে ধরনের আসলে প্রথম থেকে আমরা এটা কিন্তু বলে এসেছি যে অভ্যুত্থান পরবর্তীকালে নানা ধরনের বিশৃঙ্খলা হবে, এটা সমস্ত দুনিয়ার এক্সপিরিয়েন্স, ফলে এখানে বাংলাদেশেও হতে পারে। কিন্তু এখানে আসলে সরকারের একটা খুবই গুরুত্বপূর্ণ কাজ ছিল আসলে এই বাহিনী, যেটা মানে মোটামুটিভাবে যারা এই কাজ করতে পারবেন তাদেরকে আসলে অ্যাক্টিভেট করে এখানে করা, মানে সেটা কিন্তু আসলে হয় নাই। এবং যে কথাগুলো আগেও এসছে, যে ধরেন একটা সংগঠিত একটা সন্ত্রাস কিংবা এক ধরনের মব কিংবা মানে একটা এই ধরনের আক্রমণের ঘটনাকে প্রেশার গ্রুপ হিসেবে চালিয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছে। এটাতে কি হয়েছে যে সাধারণভাবে সন্ত্রাস মানে এই অর্থে ভায়োলেন্সের প্রতি মানুষের যে ভায়োলেন্সকে না করার বদলে হাঁ করার জায়গা তৈরি হয়েছে। এই জায়গাতে একটা তৈরি হয়েছে, এইটার একটা প্রভাব কিন্তু আসলে আছে। প্রার্থীদের নিরাপত্তা আর জনগণের নিরাপত্তা দুটো তো আলাদা বিষয় না। জনগণ যদি নিরাপদ হয় তাহলে প্রার্থীরাও নিরাপদ হবেন। এবং নির্বাচনকালীন সময়ে তারা নতুন করে গানম্যান সরবরাহ করার কিছু নাই। নির্বাচনকালীন সময়ে বরং যেগুলো অবৈধ অস্ত্র সেগুলো তাদের নিয়ে যাওয়ার কথা, এবং আসলে শুধুমাত্র বৈধ অস্ত্র থাকবে বাহিনীগুলোর হাতে, বাকিদের হাত থেকে অস্ত্রগুলো সরকার নিয়ে নেবে। এটি আগের নির্বাচনগুলোতেও হয়েছে। সেটা তারা না করে বরং এখন প্রার্থীদের যাদের নিরাপত্তার সংখ্যা মনে করছেন
বা এখানে খুবই তারা সিলেক্টিভ, এবং কারণ একটা রাষ্ট্র তো সবাইকে দিতে পারবে না, এইভাবে গানম্যান দিতে পারবে না। তাহলে সাধারণভাবে নিরাপত্তায় জোর দেওয়া, ধরেন আজকে যে বক্তব্যটা শুনলাম যে যেই সমস্ত অবৈধ অস্ত্র আছে তারা ব্যবহার করবেন না, এইরকম একটা বক্তব্য স্বরাষ্ট্রমন্ত্রী দিচ্ছেন। তাদের সাথে কি অবৈধ অস্ত্রধারীদের সাথে কি স্বরাষ্ট্রমন্ত্রীর বিষয়ে কোনো কথা হয়েছে? মানে তারা কি প্রমিস করেছেন, তার প্রমিস পেপারটা কোথায়? মানে এই সমস্ত জিনিসগুলো হাস্যকর। এই জায়গাগুলো যদি তারা পরিত্যাগ না করেন এবং এটাকে যদি সিরিয়াসলি না নেন, তাহলে প্রার্থীদের নিরাপত্তা আসলে থাকবে না। আমি সাধারণভাবে মনে করি যে এটা এই যে জনগণের নিরাপত্তা এবং নির্বাচনটাকে সুষ্ঠুভাবে করাটা তো এই সরকারের জন্য সবচেয়ে বড় কাজ বা বড় চ্যালেঞ্জ তার সামনে। এই সুষ্ঠুভাবে করার জন্য এই যে জায়গাগুলো করতে হবে, এই জায়গাটা যদি না করেন তাহলে অন্যান্যগুলো বাধাগ্রস্ত হবে। এবং বাংলাদেশের নির্বাচন এখন বাধাগ্রস্ত হওয়া মানে দেশ একটা গভীর খাদের ভেতরে পড়ে যাবে। এই জায়গা থেকে ভালো রক্ষা করা এটা একটা প্রথম 1 নম্বর দায়িত্ব হিসেবে দেখতে হবে। এখানে কোনো দায়িত্ব জ্ঞানহীনতার পরিচয় দেওয়া চলবে না। জি, আমরা একই বিষয়ে জানতে চাই অধ্যাপক এম সিদ্দিকুর রহমান খান, সরকারের দায়িত্বহীনতা আসলে কোন পর্যায়ে আইন শৃঙ্খলা পরিস্থিতি মানে বিবেচনায়? আচ্ছা দেখেন, আমাদের এই দেশের প্রত্যেকটা মানুষ, যারা সচেতন মানুষ, সবাই একমত হবে যে এই সরকারের অনেক সাফল্য আছে, কিন্তু সরকারের মোটা দাগে যত ব্যর্থতার জায়গা, সবচেয়ে বড় জায়গাটা হলো এই অভ্যুত্থান পরবর্তী সময়ে। আপনি ধরেন একটা সময় ছিল যে পুলিশ ট্রমার মধ্যে ছিল ইত্যাদি ইত্যাদি, সেইটার পরিপূরক হিসাবে আপনি দীর্ঘদিন ধরে সেনাবাহিনীকে মাঠে রেখেছেন, তাদেরকে ম্যাজিস্ট্রেসি পাওয়ার দিয়েছেন, দিয়ে আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নের কথা বলেছেন, আপনি ডেভিল হান্ট করেছেন, 1, 2 ইত্যাদি ইত্যাদি অনেক কিছু করেছেন। কিন্তু জনমনে স্বস্তি আসতে পারে বা মানুষ নিজের জানমালের নিরাপত্তা বোধ করতে পারে, এই ধরনের আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি, দৃশ্যমান উন্নতি আমরা কখনো দেখিনি। এখন নির্বাচন যত আসছে, আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে মানুষের মধ্যে উদ্বেগ উৎকণ্ঠা আরও বাড়ছে। এইবার দেখেন আরপিও সংশোধন করা হয়েছে, আরপিও সংশোধন করে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একটা ডেফিনেশনও চেঞ্জ করা হয়েছে। সেই ডেফিনেশনের মধ্যে সেনাবাহিনী ইলেকশন প্রসেসের মধ্যে আইন শৃঙ্খলা রক্ষায় অটোমেটিকই তারা কাজ করবে, অন্য সময় সেখানে দিয়ে নিয়ে আসা হচ্ছে। এখন এই যে আপনি আইন করছেন, কথা বলছেন, প্রতিশ্রুতি দিচ্ছেন প্রতিনিয়ত যে আমরা করব। আজকে একজন ইসির সদস্য চাঁদপুরে উনি বক্তব্যের মধ্যে দিয়েছেন যে এইবার ইলেকশনে কেউ কি বলে করতে পারবে না, ওই যে মানে প্রভাব বিস্তার করতে পারবে না, নানা ধরনের কথা বলছেন। এখন আপনি কথায় মানুষ তখনই আশ্বস্ত হবে যখন আপনার এই কথার সাথে কাজের কোনো রকমের সাযুজ্য পাবো। উনি যেটা বলেছেন আমিও একমত। আমি তো ইতিহাসের ছাত্র হিসাবে, যে পৃথিবীর যে কোনো ইতিহাসে আপনি ফ্রান্সের যে ফ্রেঞ্চ রেভলিউশন, সেটা তো পৃথিবীর ইতিহাস বদলে দিয়েছে। সেই ফ্রেঞ্চ রেভলিউশনের পর ফ্রান্সে যে পরিস্থিতি তৈরি হয়েছিল, রেইন অফ টেরর বলি আমরা সেটাকে, রেইন অফ টেরর, কিন্তু সেটা থেকে তো বের হয়ে আসা হয়েছে। বাংলাদেশেও আমরা যেটা মনে করেছিলাম, আওয়ামী লীগের লোকেরা বলেছিল যে লক্ষ লক্ষ মানুষ নিহত হয়ে যাবে, সেগুলো হয়নি। এবং সেটা যে হয়নি সেটার জন্য যে বড় কৃতিত্ব আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর, সেইটা আমি মনে করি না, বরং আমাদের দেশের মানুষ সেই ধরনের সহিংসতা, সেই ধরনের মনোভাব, সেই ধরনের আইন শৃঙ্খলা বিগর্হিত কাজগুলোর সাথে যুক্ত হয় নাই বলে আমাদের পরিস্থিতিটা এরকম স্বাভাবিক ছিল। এখন নির্বাচন যেহেতু আসছে, নির্বাচনটাকে সুষ্ঠু, অবাধ এবং অংশগ্রহণমূলক করার জন্য আমাদের আইন শৃঙ্খলার ব্যাপারটির নিশ্চয়তা এটা খুবই গুরুত্বপূর্ণ। আপনি দেখেন শেখ হাসিনা সম্প্রতি দিল্লিতে তিনি কথা বলেছেন, এবং সেই কথার মধ্যে এক ধরনের কিন্তু ইঙ্গিত আছে, এক ধরনের হুঁশিয়ারি আছে যে নির্বাচনকালীন সময়ে বাংলাদেশকে আরও অস্থিতিশীল করা, আরও মানে নির্বাচন বানচাল করার যে প্রক্রিয়া, সেইগুলোকে সরকারের বা ইলেকশন কমিশনের মাথায় নিতে হবে, এবং মাথায় নিয়ে এই আইন শৃঙ্খলা রক্ষাকারী মানে পরিস্থিতির যেটা অবনতি হয়েছে এবং যে পরিমাণ পরিস্থিতি আছে, সেইখানে মানুষের মনের মধ্যে একটু বলেছিলেন যে এখনও তো ইলেকশনের মানে প্রার্থীরাও আক্রান্ত হচ্ছে। কোথাও কোথাও আমরা দেখছি যে প্রতিদ্বন্দ্বী দলগুলোর মধ্যে ছোটোখাটো সংঘাত সংঘর্ষের ঘটনাও কিন্তু কিছু কিছু ঘটছে, এবং আগামী দিনে সেইটা আরও বড় রকমের হতে পারে বা আরও নাও হতে পারে। কিন্তু আমাদের কাছে যেটা মনে হচ্ছে যে এইগুলো যেন না হয়, সেই জন্য সরকারের পক্ষ থেকে প্রস্তুতিমূলক ব্যবস্থাটা কি আছে, সরকারের গৃহীত পদক্ষেপগুলো কতটুকু জোরালো আছে, সেটা আমাদের কাছে বেশি মানে বিবেচ্য বিষয়, গুরুত্বপূর্ণ। তো আমরা এই পর্যন্ত যা দেখছি বেশিরভাগই হচ্ছে লিপ সার্ভিসের মধ্যেই আমরা সীমাবদ্ধ দেখছি, যেটা আমাদেরকে শঙ্কিত করছে। এবং উনি একটু আগে আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা মহোদয়ের একটা
বক্তব্যকে উদ্ধৃত করে বলছেন। এই ধরনের বক্তব্য কিন্তু জনমনে অন্য ধরনের বার্তা দেয়, যে বার্তাটা এখন এই নির্বাচনের প্রাক্কালে এই মুহূর্তে এগুলো কোনোভাবেই বাঞ্ছনীয় নয়। ফলে যারা সরকারের দায়িত্বশীল আছেন, যারা এই বিষয়গুলো দেখভাল করছেন, তাদের বক্তব্য বিবৃতির মধ্যেও যেমন আমরা সচেতনতা চাই, অত্যন্ত দায়িত্বশীলতার সাথে চাই, এবং এই নির্বাচনের সবচেয়ে বড় প্লেয়ার হচ্ছে রাজনৈতিক দলগুলো, এবং তাদের মধ্যে যদি সহনশীলতা থাকে, তাদের মধ্যে যদি দায়িত্বশীল আচরণ থাকে, তাহলে কিন্তু আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণেও সরকারের জন্য এটা সহায়ক হবে। ফলে আমরা এটাকে মনে করছি যে সরকারের প্রধান দায়িত্ব, এর সাথে যারা এই নির্বাচন প্রক্রিয়া প্রসেসের মধ্যে আছেন রাজনৈতিক দলগুলো, তাদেরও কিন্তু একটা দায় দায়িত্ব আছে। আর সাধারণ মানুষের সবসময় আমরা কিন্তু জোপকাস্টে সাধারণ মানুষই পড়ে, এবং বলি শিকারটা সাধারণ মানুষও হয়। ফলে আমাদের যেটা হয়, সাধারণ মানুষ যে সচেতনভাবে নিজের নিরাপদ রাখার জন্য আমাদেরও একটা চেষ্টা থাকতে পারে। এর বাইরে এই মুহূর্তে আমরা কিছু দেখছি না। জি, শামসুল আলম লিটন, যেটি যথার্থই বলছিলেন অধ্যাপক সিদ্দিকুর রহমান খান, যে সহনশীলতা, রাজনীতির সহনশীলতা। গতকালের একটি বক্তব্য জামাতের আমিরের, তিনি বলছেন যে ভোট চাওয়ার অপরাধে একটি গোষ্ঠী জামাতের নারী কর্মীদের নানাভাবে নাজেহাল করছে, চাঁদাবাজি করে কিছু মানুষের জীবনকে অতিষ্ঠ করছে। একই অনুষ্ঠানে তিনি বলছেন বিএনপির সঙ্গে আন্দোলন করতে গিয়ে অনেক ছাড় দিয়েছে জামাত, ভবিষ্যতে আর ছাড় দেবে না। জামাত কাউকে পরোয়া করে না, যে হাত দিয়ে কেন্দ্র দখল করার চেষ্টা করা হবে সে হাতের আঙ্গুল থাকবে না। হ্যাঁ, এই কথাগুলোকে নানাভাবে ব্যাখ্যা করা যায়, কিন্তু ভোটটা আসলে কার? ভোটটা হচ্ছে দলগুলোর মধ্যে প্রতিযোগিতা, তাই না? তো এটা হচ্ছে খেলার মাঠে যেমন দুই দল থাকে, এবং রেফারিরা হচ্ছে আমাদের সরকার, নির্বাচন কমিশন। এখানে সরকার এবং নির্বাচন কমিশনের কিছু নির্দিষ্ট ভূমিকা আছে, আর দলগুলোর ভূমিকা, যেমন জাস্ট 3 দিন আগেই সম্ভবত জামাতের আমির এবং বিএনপি চেয়ারপারসন চেয়ারম্যান যখন মিটিং করেছেন, সেখানে কিন্তু মানুষ স্বস্তি নিঃশ্বাস ফেলেছে, কারণ দুই দলের ক্যাপ্টেনের সঙ্গে যে হ্যান্ডশেকটা করা হয়, এটার অনেক গুরুত্বপূর্ণ, অনেক গুরুত্ব আছে, অনেক মিনিং আছে। দ্বিতীয়ত হচ্ছে শিষ্টাচার, যেটা, এই শব্দগুলো কিন্তু এখন সবাই কাউন্ট করছে, এবং আমি ধারণা করার কোনো কারণ নাই যে এই শব্দগুলোকে সবাই পজিটিভলি নিচ্ছে। এই জন্য আমার মনে হয় দুই দলের যে বক্তব্যগুলো, এখানে আমি খুবই প্রাসঙ্গিক দুইটা কথা বলতে চাই। দীর্ঘদিন পরে নির্বাচন হচ্ছে, এবং এই নির্বাচনে যত ধরনের অ্যাবিউজিভ ওয়ার্ডিং এবং বিভিন্ন ধরনের হ্যারাসমেন্ট, ইন্টিমিডেশন যেগুলো থাকবে, আমি আগাম বলে রাখি যে নির্বাচনের পরে অবশ্যই দুই ধরনের রিভিউ থাকা উচিত, এবং আমরা যদি ডেমোক্রেসিতে এগোতে চাই, একটা হচ্ছে পার্লামেন্টারি রিভিউ, আর একটা হচ্ছে ইলেকশন কমিশনের রিভিউ। এটা হলে পরবর্তী যে নির্বাচনগুলো হবে, স্থানীয় সরকার নির্বাচন, সব কিছুতে রাজনৈতিক দলগুলো ধীরে ধীরে প্রোগ্রেস লাভ করবে। দেখুন, অনেক দিন পরে নির্বাচন হচ্ছে, এখানে ভুলভাল অনেক হবে, এবং যারা নেতা, প্রধান নেতা, তারাও মানুষ। সুতরাং তাদের সতর্ক থাকা উচিত, সতর্ক হওয়া উচিত, তাদের এই কথাগুলো যাতে তরুণদের মধ্যে সহিংসতা তৈরি না করে। অলরেডি গতকালকে দুই দলের মধ্যে বাঁশের লড়াই হয়েছে, তো বাঁশগুলো তারা যেহেতু ইতিমধ্যে জমা দিয়ে দিয়েছেন অথবা বিরত থেকেছেন কোনো ভারী অস্ত্র ব্যবহার থেকে, তারা অবশ্যই তাদের মনে রাখা উচিত, এবং তারা অনেক রক্তের সাগরের মধ্যে আছেন। এই রক্তের দায় যদি তারা শোধ না করেন, জনগণ যখন ত্যক্ত বিরক্ত হয়ে যায়, তখন কি হয় তারা কিন্তু খুব ভালো করে জানেন। সুতরাং আমার মনে হয় নতুন করে আমাদের কাউকে শেখাতে হবে না, এবং আমাদের অডিয়েন্সে যারা কেউ শেখার জন্য বসে নাই, তারা আসলে বিশ্লেষণ শুনতে চাচ্ছে। এবং আপনার সোশ্যাল মিডিয়া নিয়ে একটু আগে কথা হচ্ছিল, এটা অনেক আমরা উদ্বিগ্ন হওয়ার কারণ আছে, কারণ আপনি এমন এমন জিনিস দেখবেন যে এরকম একটা, দুইটা, তিনটা বড় ধরনের একটা সংঘাত লাগিয়ে দিতে পারে। এটা কিন্তু দয়া করে সরকারকে আর শক্তিশালী করতে যাবেন না। আমি অনুরোধ করব যে সরকার এটা মোকাবেলা করবে। সরকার যেটা করতে পারে সেটা হচ্ছে যেটা এর আগে 2018 সালে ইউরোপিয়ান ইউনিয়ন করেছিল, আমাদের সরকার যেহেতু সেটা স্পন্সর ছিল, 200-র উপরে পেজ ইউরোপিয়ান ইউনিয়নের এবং তাদের বিভিন্ন কর্তৃপক্ষের রিপোর্টের প্রেক্ষিতে মেটা, ইউটিউব এরকম সরকার স্পন্সর 200 ইউকে পেজকে কিন্তু নামিয়েছিল, এগুলো হচ্ছে এক ধরনের ক্লোনিং, bangla.bbc.co ইত্যাদি বিভিন্ন রকমের, নিউ ইয়র্ক টাইমস, ওয়াশিংটন পোস্ট, মানুষের যে তথ্যের অধিকারকে অ্যাবিউজ করার জন্য এগুলো করা হয়েছিল, এবং সরকার স্পন্সর করেছে, এটা তাদের বিবৃতি তারা বলেছে, গুগল বলেছে, ফেসবুক বলেছে, ইউটিউব বলেছে। এটা হচ্ছে সরকারের দায়িত্ব। অর্থাৎ কেউ যদি বাংলাদেশের বিরুদ্ধে সহিংসতা উস্কে দেয়, সেগুলো সরকার দেখবে, কিন্তু দলের আর দলের মধ্যে যে বিতর্ক এবং ডিপ ফেক যেগুলো বানায়, এগুলো সরকার হস্তক্ষেপ না করার অনুরোধ থাকবে। সরকার রাজনীতিতে হস্তক্ষেপ করা উচিত না। তাহলে কে করবে? দলগুলো করবে। দল যদি
কারেন্ট অ্যাফেয়ার্সকে যদি মেনটেন করতে না পারে, অ্যাড্রেস করতে না পারে, তাহলে জনগণের প্রতিনিধিত্ব করার কোনো অধিকার থাকে না এবং তাদের সংসদে যাওয়ারও কোনো অধিকার নাই। আমি মনে করি ইটস এ বিগ ফাইট। এটা গত 10 বছর যাবৎ আমেরিকার লাস্ট দুটো প্রেসিডেন্ট ইলেকশনে এবং ব্রেক্সিট ইলেকশনে, লাস্ট ইউকের দুটো ইলেকশনে অনেকগুলো কেলেঙ্কারি ইতিমধ্যে এসছে। সুতরাং এখান থেকে আমাদের যদি চোখ বন্ধ করে থাকি, ইউরোপের পুরো ভোটের ইউকের 3 গুণ ভোটার আমাদের এখানে। সুতরাং এখানে যদি তার অর্ধেকও হয় তাহলে এটা একটা ফ্লাড হবে আগামী 14 দিনে। সো এখানে এই প্রতিযোগিতার ভিতরে যে অ্যাবিউসিভ বিহেভিয়ার, হ্যারাসমেন্ট, শুধু প্রার্থী না তো, প্রার্থীর আত্মীয় স্বজন, প্রার্থীর যারা এজেন্ট, দলের যারা 300 আসনে মিনিমাম অন্তত 3 লক্ষ মানুষ নির্বাচনী প্রসেসের সঙ্গে জড়িত, কর্মকর্তারা জড়িত, এদের অনেক ধরনের হ্যারাসমেন্ট এবং ইন্টিমিডেশনের সম্ভাবনা অলরেডি হচ্ছে। সরকারকে আপনি কোনো পক্ষে থাকতে না, সরকার কিন্তু শুধু ইলেকট্রাল যে হোল যে কাঠামো, এখানে যদি আঘাত আসে, আমাদের সার্বভৌমত্ব, আমাদের নিরাপত্তা, কারণ পাশের দেশে বসে তিনি কিন্তু ডাইরেক্ট বলছেন নির্বাচনকে কিভাবে সহিংসতা দিয়ে মোকাবেলা করতে হবে এবং দিল্লির যে কূটনৈতিক প্রয়াস, এটা অত্যন্ত দুঃখজনক। দলগুলো কিন্তু দিল্লির মিডিয়ার সঙ্গে তাদের এঙ্গেজমেন্ট হওয়া দরকার। দলগুলোর উচিত দিল্লির মিডিয়াকে লেখা, তোমরা বাংলাদেশ নিয়ে অনেক কথা বলছো, কিন্তু বাংলাদেশের ব্যাপারে আমাদেরও কিছু সে আছে। অবশ্যই মিডিয়া সেটিকে অ্যাড্রেস করতে চাইবে, না করলে সেখানকার যে অথরিটিগুলো আছে, বিশেষ করে অফকমের মতো কিছু অথরিটি আছে, ওদেরকে লিখতে হবে। কারণ দিল্লির মিডিয়াকে এটাকে অ্যাড্রেস করতে হবে, কারণ বাংলাদেশ ইজ এ বিগ প্লেয়ার, এত ছোট প্লেয়ার না কিন্তু। সো আমার মনে হয় যে আমাদের পার্টিগুলোকে এটাকে অ্যাড্রেস করতে হবে। তারা শুধুমাত্র সরকারকে বলে যদি পার পেয়ে যেতে চান হবে না, এবং কর্মীদেরকে শিক্ষিত করতে হবে, কর্মীদেরকে এই ব্যাপারগুলো অ্যাড্রেস করতে হবে। আপনি জানেন যে যাই লিখুক সেটা কিন্তু রিপোর্ট করতে থাকলে কয়েক মিনিটের মধ্যে যদি কয়েক হাজার রিপোর্ট করা যায়, এটা অটো নেমে যায়। সুতরাং এই ব্যাপারগুলো তাদের সংকট, তারা দুই দলে খেলতে গিয়ে যেসব সমস্যা হচ্ছে, দর্শকরাও যেমন চিৎকার করে সেখানে অন্যায়ের প্রতিরোধ করে এবং রেফারি ভয়ে থাকে যেখানে যদি কোনো কিছু হয় তাহলে কিন্তু দর্শকরা আসবে। সো ফেয়ার প্লের জন্য সরকারকে বেশি করলে আমরা গণতন্ত্র কিন্তু বেশি দিন ধরে রাখতে পারবো না। জি, আবুল হাসান রুবেল, এই যে জুলাই আপনার আন্দোলনে যারা মাঠে ছিলেন তাদের মাঝে যখন বিভক্তি তৈরি হয় নানা বিষয় নিয়ে, তখন ওই যে কথাটি আমাদের মানবাধিকার কর্মী শামসুল আলম লিটন ভাই বলছিলেন, তাহলে তো ওই যে ভিন্ন শক্তি, পালিয়ে যাওয়ার শক্তি, যাদেরকে আপনারা বিতাড়িত করলেন, তারা তো সুযোগটা নিচ্ছেন, তা আপনারা কি ইচ্ছাকৃতভাবে সেই শক্তিকে ইনভাইট করছেন কিনা? ধন্যবাদ। মানে সম্ভবত জুলাইয়ের পর থেকে মানে বিভিন্ন টেলিভিশন টক শোতেও মানে আমরা যতবার আসলে ওই যে জাতীয় ঐক্যের কথা বলেছি, তাতে লোকজন খুব বিরক্ত। ভাই আপনারা তো এর বিরুদ্ধেও কিছু বলেন না, ওর বিরুদ্ধেও কিছু বলেন না, আপনারা বলেন হচ্ছে এইভাবে জাতীয় ঐক্য রক্ষা করতে হবে, আপনাদের তো মানে ডাকাটাই বন্ধ করে দিতে হবে, কারণ হচ্ছে যে আপনারা তো শুধু এই যে এরকম জাতীয় ঐক্যের কথা বলেন। কিন্তু আমরা বলেছিলাম যেটা, যে আসলে জাতীয় ঐক্য মানে এরকম নয় যে আমরা ভিন্নমত থাকবে না, আমাদের অবশ্যই ভিন্নমত থাকবে, নানা ধরনের পলিটিক্যাল এজেন্ডা থাকবে, আলাদা আলাদা কর্মসূচি থাকবে, কিন্তু জাতীয় ঐক্যমত্য মানে হচ্ছে যে আমাদের এই রাষ্ট্রের প্রয়োজনকে, আমাদের দেশের প্রয়োজনকে, এটাকে রক্ষা করার জন্য, অভ্যুত্থানের যে আকাঙ্ক্ষা সেটাকে রক্ষা করার জন্য আমাদের সকলের ভেতরে একটা সাধারণ ঐক্যমত্য থাকতে হবে। যেই সাধারণ ঐক্যমত্য ছাড়া আসলে এই অভ্যুত্থানের মানে আমরা হতেই পারে যে পুরনো যে সমস্ত ব্যবস্থা সমস্ত কিছু ফিরে আসবে, কিন্তু যদি এটা নষ্ট হয় তার মানে হচ্ছে পুরনো ব্যবস্থাগুলো ফিরে আসবে, ফলে আমরা একটা অতিক্রমণকালীন কাল বা একটা অন্তর্বর্তীকালীন কাল এটা অতিক্রম করছি, এটা একটা পুনর্গঠনের কাল। এই সময়ে একটা জাতীয় ঐক্য প্রয়োজন। এই জাতীয় ঐক্যের যদি ব্যত্যয় ঘটে তার মানে হচ্ছে আসলে আপনার বিভিন্ন ধরনের মানে যাদেরকে তাড়িয়েছি তাদের ভেতর থেকে তারাও যেমন আসতে পারে, তাদের আসার চাইতেও আমি মনে করি আমাদের ভেতর থেকে নতুন জায়গা তৈরি হতে পারে, যেটা আসলে নতুন ফ্যাসিবাদের জন্ম হতে পারে। এরকম না যে এক ফ্যাসিবাদকে তাড়াইলে আরো নতুন ফ্যাসিবাদ আসতে পারবে না, এরকম কোনো নিয়ম কোথাও নাই। ফলে ধরেন কিছু উদাহরণ আপনাকে দেই তাহলে আরেকটু ক্লিয়ার হবে। ধরেন আমি শুধু যদি বলি যে এই যে রাজনৈতিক মানে রাজনৈতিক সংস্কৃতি একটা গুরুত্বপূর্ণ ফ্যাক্টর মানে ফ্যাসিবাদের ক্ষেত্রে। যদি আমি বলি যে আমাদের অর্থনৈতিক ব্যবস্থা এটা একটা গুরুত্বপূর্ণ ফ্যাক্টর, এগুলোকে যদি না বদলাই, আমাদের সাংবিধানিক রাজনৈতিক অবশ্যই পরিবর্তন দরকার, সেটার জন্য আমরা জুলাই সনদ করছি, কিন্তু সেটাই যথেষ্ট নয়। আমাদের অর্থনৈতিক সাংস্কৃতিক যে বদল দরকার সেটা যদি না করতে পারি তাহলে ফ্যাসিবাদ তো আবার ফিরে আসবে। এই জায়গায় যদি আমরা দেখি যে বিশেষভাবে ধরেন এই যে অশ্লীল কথাবার্তা বলা, কিংবা কারো হাতে ব্যান্ডেজ করে দেব, কারো আঙ্গুল নাই করে দেব, কোনো ভবন উড়াইয়া দেব, কোনো করে দেব, এই যে ধরনটা, কিংবা মানে ফাঁসি একমাত্র শাস্তি, হ্যাঁ
ফাঁসি ছাড়া আর কোনো শাস্তি নাই, এই যে ধরনগুলো, এই ধরনগুলো কিন্তু আসলে একটা সমাজে ফ্যাসিবাদ জন্ম দেওয়ার মতো যে ধরনের আসলে সাংস্কৃতিক বাতাবরণ সেটা আসলে তৈরি করে। আপনি এমন একটা এক্সট্রিমে যান যে এক্সট্রিমে আসলে আপনি মানে তখন এটার ওই যে প্রতিদ্বন্দ্বিতার জায়গা থাকে না, তখন একটা শত্রু মিত্রের ভেদের জায়গা তৈরি হয় এবং শত্রু মিত্র ভেদের শত্রুকে নিশ্চিহ্ন করে দেওয়ার একটা রাজনীতি তৈরি হয়। এই জায়গাটা থেকেই আসলে নতুন করে ফ্যাসিবাদ জন্ম হয়। এই সংস্কৃতি কিন্তু আমরা নানানভাবে দেখছি, ফলে বাংলাদেশ এখনো পর্যন্ত বিপদমুক্ত হয়ে গেছে, ফ্যাসিবাদের বিপদমুক্ত হয়ে গেছে, এটাই আমরা মনে করছি। এই যে এই শিশুর আসলে বাংলাদেশের এই অবস্থাটাকে বলতে বোঝাবে, আমি গ্রামসির একটা উক্তি যদি ধার করি, যে পুরাতন বিদায় নিয়েছে কিন্তু নতুনের এখনো জন্ম হয় নাই। নতুনের জন্ম হয় নাই মানে হচ্ছে সে এখন জঠরে আছে, এখন সবচেয়ে বেশি কেয়ার দরকার তার। এই কেয়ারের জায়গাটা যদি আমরা আমরা যদি এই কেয়ারটা না দিতে পারি তাকে, তাহলে আসলে আমাদের একটা কি হতে পারে যে আসলে মৃতবৎসা মানে হয়ে যেতে পারি আমরা দেশ হিসাবে, আমাদের এটা পুরোটা ধ্বংস হয়ে যেতে পারে। ফলে আমাদেরকে খুবই কেয়ারফুল থাকতে হবে এবং জাতীয় ঐক্যটাকে আমাদের রক্ষা করতে হবে। সিদ্দিকুর রহমান খান, জাতীয় ঐক্যের কথা শুধু যে আবুল হাসান রুবেলরা বলছেন তা তো নয়, আপনারাও তো দীর্ঘদিন জাতীয় ঐক্যের কথা বলেছেন, তো ঐক্যের পথে বাধা কোথায়, কেন এই বারবার বলতে হচ্ছে এই বিষয়গুলো? দেখুন, একটু আগে উনি যেটা বলেছেন আমিও এটা বলতে চাই যে যখন আমার সামনে একটা কমন এনিমি থাকে তখন কিন্তু এই এনিমির বিরুদ্ধে লড়াইয়ে সব পথমত ভুলে যেয়ে তখন একটা শক্তির বিরুদ্ধে সবাই অবস্থান নেয়। আমাদের জুলাইয়ের ক্ষেত্রেও কিন্তু একই অবস্থা হয়েছে। 15 বছরের যে আন্দোলন সংগ্রাম সেটার পাটাতনে দাঁড়িয়ে যখন জুলাই গণ অভ্যুত্থান তৈরি হয়েছে তখন আমাদের সবার একটাই লক্ষ্য, সেটা হলো ফ্যাসিবাদী সরকার ব্যবস্থা, হাসিনা সরকারের হাত থেকে বাংলাদেশকে রক্ষা করা। এবং এই রক্ষা করার জন্য আমাদের যে রাজনৈতিক দলগুলো দীর্ঘদিন লড়াই সংগ্রাম করেছেন বা সাধারণ মানুষ, তারা একটা জায়গায় দাঁড়িয়ে মূল উদ্দেশ্যটা হাসিলের জন্য তারা কাজ করেছেন। এবং এটা পৃথিবীর ইতিহাসে যত বিপ্লবের ইতিহাস, যত গণ অভ্যুত্থানের ইতিহাস, সেইটাতে আমরা একই একটা বৈশিষ্ট্য, কমন বৈশিষ্ট্য, ক্যারেক্টারিস্টিক দেখি। কিন্তু বিপ্লব পরবর্তী সময়ে যখন রাজনৈতিক দলগুলো নিজেদের আকাঙ্ক্ষা, নিজেদের রাজনৈতিক লক্ষ্য, উদ্দেশ্য এবং তাদের ভবিষ্যৎ মানে অর্জনের প্রশ্নটা যখন আসে তখন কিন্তু এই অভ্যুত্থানের সপক্ষ শক্তিগুলোর মধ্যে মতভিন্নতা, মতবিরোধ এবং কখনো কখনো কোথাও সেটার মানে রক্তাক্ত ইতিহাস আমরা দেখেছি। এখন বাংলাদেশের এই যে জুলাইয়ের যে গণ অভ্যুত্থান, সেই গণ অভ্যুত্থানটা আমাদের একটা ভিন্ন মাত্রা বাংলাদেশের মানুষের কাছে এটা ধরা দিয়েছিল, একটা ভিন্ন মাত্রায়। ফলে অভ্যুত্থানকারী শক্তিগুলোর মধ্যে একটা ঐক্য, এটা এই দেশের মানুষের একটা পরম কাঙ্ক্ষিত বিষয় ছিল। এবং সেই কাঙ্ক্ষিত বিষয়টা যেখানে এসে আমাদের মানুষ এটা হতাশ হয়েছে পরবর্তী রাজনৈতিক দলগুলোর মধ্যে। এখন আপনি বলেন বিএনপি জামাত যে রাজনৈতিক পরিস্থিতির মধ্যে আছে বা অন্য রাজনৈতিক দলগুলো, তারা এক প্ল্যাটফর্মে এই মুহূর্তে দাঁড়াতে পারবে না, কিন্তু আমাদের কিছু কমন ইস্যু আছে। যেমন ধরেন আপনি আমাদের মুক্তিযুদ্ধ, আমাদের জুলাইয়ের স্পিরিট, এইগুলো এবং এর সাথে আমাদের দেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব বা আমাদের ন্যাশনাল যে কোনো ইন্টারেস্টের প্রশ্নে সেইগুলো আমাদের একটা মিনিমাম যে ঐক্য, এটা কিন্তু আমাদের প্রত্যাশা ছিল। কিন্তু আনফর্চুনেটলি আমরা কয়েকটা এই অভ্যুত্থান পরবর্তী সময়ে ভারতের, বিশেষ করে আমাদের যখন ধরেন এই একটা মাইনরিটি কার্ড নিয়ে তারা আমাদের দেশকে এক বিশ্বের সামনে অন্যভাবে উপস্থাপন করেছিলেন, তখন কিন্তু আমাদের জুলাইয়ের শক্তিগুলো যারা ছিল তারা কিন্তু নিজেদের বিভেদ ভুলে যে একটা দ্বারায় জাগিয়ে তারা আবার একটা জায়গায় ছিল। এইরকম দু একটা ইস্যুতে আমাদের আশাপ্রদ কিছু ঐক্যের প্রশ্ন দেখেছি। কিন্তু যখনই নির্বাচনমুখী দেশ হয়েছে তখন কিন্তু আমরা এখন ধরেন আমরা এই যে এইবার গণভোটটা করছি, সেই ভোটটা হলো আমাদের জুলাই সনদ। এখন জুলাই সনদ আমরা যেটা স্বাক্ষর করলাম, সেই জুলাই সনদ স্বাক্ষরের ব্যাপারে কিন্তু আজকে ধরেন এনসিপি আছে আমাদের, জুলাই এর তারা মনে করে সবচেয়ে বড় মানে কি বলবো আমরা মানে শক্তি বা জুলাইয়ের কারিগরি তারা নিজেদের মনে করে, এরা এখন হ্যাঁ ভোটের পক্ষে ক্যাম্পেইন করছে। কিন্তু তারা তো এই সনদটা স্বাক্ষর করে নাই, এবং তারা যে জোটে আছে সেই জোটের রাজনৈতিক দলটি যখন সকালবেলাও বলেছে যে না আমরা করব না, বিকেলে যখন করে ফেলছে তখন তাদেরকে ন্যাশনাল গাদ্দার মানে জাতীয় গাদ্দার হিসাবেও তারা আখ্যায়িত করেছে। এখন আপনি দেখেন গিয়ে তারা উল্টো বলছে যে অমুক বড় রাজনৈতিক দল তারা এটাকে সমর্থন করছে না বা এর মানে যেন না ভোট যেন বিজয়ী হয়, এই ধরনের অভিযোগ
উত্থাপিত হচ্ছে। এখন আমরা যেটি চেয়েছিলাম বা আপনি যেটা প্রত্যাশা ছিল, সাধারণ মানুষের যেটা প্রত্যাশা ছিল, যে জুলাই সনদ আমাদের এই জুলাইয়ের যে স্পিরিটকে আমাদের ধারণ করে যেটি দীর্ঘ প্রক্রিয়ার মধ্য দিয়ে হয়েছে, সেটার ব্যাপারেই তো আমরা একটা জায়গায় যেতে পারলাম না। আমি ধরেন কিছু নোট অফ ডিসেন্ট হয়েছে, এটাকেও আমরা মনে করি যে নোট অফ ডিসেন্ট এটা কিছু অস্বাভাবিক প্রক্রিয়া না, কিন্তু আমি সনদ স্বাক্ষর করলাম না, কিন্তু এখন আমি এই সনদের সবচেয়ে বড় হয়ে গেলাম। এইগুলো রাজনৈতিক ক্ষেত্রে মানুষের মধ্যে এক ধরনের মানে রাজনৈতিক দলগুলোর মানে কমিটমেন্টের জায়গা বা তার যে স্বচ্ছতার জায়গাটা নিয়ে কিন্তু প্রশ্ন একটা উপস্থাপিত হয়। তারপরেও আমরা মনে করি যে বাংলাদেশ যে একটা প্রক্রিয়ার মধ্য দিয়ে আজকে আমরা এখানে এসে দাঁড়িয়েছি, আগামী নির্বাচনটার উপর অনেক কিছু নির্ভর করছে এদেশের মানে ভবিষ্যতের ব্যাপারে। তো সেই ক্ষেত্রে আমাদের যে রাজনৈতিক দলগুলো এখানে আছে বা যারা জুলাইয়ের এক কাতারে দাঁড়িয়ে বা এক জায়গায় দাঁড়িয়ে জুলাইটাকে তারা ধারণ করে সেটাকে সফল করেছে, এবং বাংলাদেশে এখন পতিত স্বৈরাচার বলেন বা উনি যেটা বলতেছেন এইখান থেকেই জন্ম নিতে পারে এই ধরনের স্বৈরাচার, এবং বাংলাদেশের মানুষকে কিন্তু এই 54 বছরে অনেকবার এই স্বৈরাচার হটানোর জন্য রক্ত দিতে হয়েছে, যেন আগামীতে আমাদের খুব নিকট ভবিষ্যতেই আমাদের একই প্রক্রিয়ার মধ্য দিয়ে সাধারণ মানুষকে যেতে না হয়। সেজন্য আমাদের রাজনৈতিক দলগুলো আমাদের জুলাইয়ের চেতনা বাস্তবায়ন বলেন, আমাদের দেশের মুক্তিযুদ্ধের চেতনার কথা বলেন, সেইখানে আমাদের জাতীয় ঐক্যের একটা প্রয়োজনীয়তা আছে, এবং এগুলো রাজনৈতিক দলগুলো যত ভালোভাবে উপলব্ধি করবেন এবং সেই ব্যাপারে কাজ করবেন, আমরা তত আশ্বস্ত হব। জি নূর খান, কমন যে এনিমি, সেই এনিমি না থাকার কারণে কি এই ঐক্যে ফাটল কিনা? দেখেন, কমন এনিমি তো রয়ে গেছে, হয়তো আমরা দৃশ্য তো দেখছি না, এনিমি তো আছে। দ্বিতীয় যে বিষয়টা হচ্ছে, ধরেন এই গণ অভ্যুত্থানের একটা বিশেষ ক্যারেক্টার আছে, সেটাও আমাদের বুঝতে হবে। আমরা অনেকে এটাকে বিপ্লব মনে করছি, কিন্তু একটা বিপ্লবের জন্য যে প্রস্তুতি, যে রাজনৈতিক ঘোষণা, যে রাজনৈতিক সংগঠন, যে প্ল্যাটফর্ম, যে প্রস্তুতি, যে কর্মী বাহিনী, এর কোনোটাই কিন্তু এখানে ছিল না। আবার যে গণ অভ্যুত্থান বলবো, গণ অভ্যুত্থানের জন্য যে রাজনৈতিক দলগুলোর একটা প্ল্যাটফর্ম থাকে, ঘোষণা থাকে, দফা থাকে, কোনোটাই কিন্তু ছিল না। বরং এইটা হয়েছে কি, গত 15-15.5 বছরের যে বঞ্চনা, যে বর্বরতা, যে সহিংসতা, যে লুটপাট এবং যে মিথ্যাচার এবং মানুষের কণ্ঠরোধ করা, মানুষকে হত্যা করা, এইটা এবং বিনা ভোটে ক্ষমতায় থেকে যাওয়া, এই সব কিছু মানুষকে বিক্ষুব্ধ করেছে, উস্কিয়ে দিয়েছে। ফলে দেখেন 16 তারিখের পর থেকে কিন্তু আর নিয়ন্ত্রণ করতে পারেনি, ক্রমান্বয়ে ধাপে ধাপে জনগণ অংশ নিয়েছে, এবং 5 তারিখে এটা চূড়ান্ত পরিণতি হয়েছে। 5 তারিখে দেখেন, 5 তারিখ যদি আপনি সকাল থেকে খেয়াল করেন, তাহলে দেখবেন যে জনগণ সমস্ত শক্তির, মানে সমস্ত ছাত্রদের বলেন, রাজনৈতিক বলেন, তার চেয়েও অগ্রগামী ভূমিকায় চলে গেছে, তারা কোনো বাধা মানে নাই। সুতরাং এই জায়গাটিতে 5 তারিখ থেকে 8 তারিখ আপনাকে মনে রাখতে হবে যে রাজনৈতিক দলের যে প্রস্তুতি, যে আলাপ আলোচনা, যে কাজগুলো করা দরকার ছিল, যে ঘোষণা দেওয়া দরকার ছিল, তারা দিতে পারেন নাই বা দেন নাই। এমনকি ছাত্র নেতৃবৃন্দরা যারা এইটা করেছেন, তারাও কিন্তু ওই সরকার গঠনের ব্যাপারে যতটা ছিলেন যত্নশীল, ততটা কিন্তু এই জায়গাগুলিতে চিন্তা করেন নাই। ফলে যে জিনিসটা হচ্ছে যে আজকে আমাদেরকে ওই জাতীয় ঐক্যের কথা নিয়ে চিন্তা করতে হচ্ছে। আর ভাই, কমন এনিমি তো ছিল। এখন সমস্যা হচ্ছে কি, স্বৈরাচারকে তো আপনি, দৃশ্যমান স্বৈরাচারকে আপনি বিদায় দিয়েছেন, কিন্তু আপনার মস্তিষ্কে যে স্বৈরাচার রয়েছে, আমাদের মননে যে স্বৈরাচার বাস, সেটা তো আপনি পারেন নাই বিতাড়িত করতে। আমরা তো ওই স্বৈরাচারের মতোই আচার আচরণ করতে অভ্যস্ত হয়েছি এখন পর্যন্ত, টিল টুডে। তাহলে আপনি কিভাবে স্বৈরাচারকে পরাজিত করবেন? আপনি দেখেন, আমি আজকেই একটা ফেসবুক স্ট্যাটাস দেখলাম, যিনি, নাম না বলি আমি বলি, যিনি দীর্ঘদিন গুম অবস্থায় ছিলেন, তিনি বাগেরহাটের ওই যে ছাত্রলীগের যে সাদ্দাম, তার যে ঘটনাটা, সেই ঘটনার সাথে তুলনা করতে যে ফ্যাসিস্ট আমলে যে এর চেয়েও বর্বর ঘটনা ঘটেছিল, সেটা বারবার সামনে নিয়ে আসার চেষ্টা করছেন। আমার প্রশ্ন হচ্ছে যে একটা খারাপ উদাহরণকে আরেকটা খারাপ উদাহরণ দিয়ে তো আপনি জাস্টিফাই করার চেষ্টা করা উচিত না। শেখ হাসিনা যেটাই করছে সেটাই যদি আমাদের করতে হয় বা তার কাছাকাছি করতে হয়, তাহলে আমরা ভালো কিসে থাকলাম?
তো এইটা আমাকে খুব মানে পীড়া দিয়েছে, কারণ আমি এই ব্যক্তির সাথে মুক্তির পর থেকে দীর্ঘ সময় তার সাথে আমার যোগাযোগ আছে, স্টিল এখনও আছে, মানসিক যোগাযোগটা আছে। তিনি যে এরকম একটা বিষয় সামনে নিয়ে আসবেন এটা আমার ধারণাও করতে পারি না। ফলে একটা জিনিস আমাদেরকে এখন ভাবতে হবে যে ফ্যাসিস্টকে আপনি বিদায় দিয়েছেন, কিন্তু আপনার মননের ভিতর যে ফ্যাসিবাদ রয়ে গেছে, আপনার চিন্তার ভিতর যে ফ্যাসিবাদ রয়ে গেছে, আপনার ব্যবহারের ভিতর যে ফ্যাসিবাদ রয়ে গেছে, সেইটাকে তো আপনি বিতাড়িত করতে পারেননি। তো এই জায়গাটিতে আমাদের একটা গ্যাপ বলেন, ব্যর্থতা বলেন আছে। আরেকটা জিনিস হচ্ছে জাতীয় ঐক্যের জন্য তো কয়েকটা জিনিস আমাদের সামনে ছিল, যেমন ধরেন দীর্ঘদিন আমরা ভোট দিতে পারিনি, নির্বাচন মানে দেখিনি। আমাদের তো এই নির্বাচনটাকে সুষ্ঠু করার জন্য আমাদের তো একটা ঐক্যমতের দরকার ছিল, আমরা সেটা পারিনি। আমরা এই যে এখন যে কথাগুলি বলছেন, এটা তো সব দলই একই আচরণ করতেছে, কম আর বেশি, মানে কম আর বেশি মুখোমুখি একটা অবস্থান দাঁড়াতে চাচ্ছেন। এবং দেখেন তো, আগস্ট মাসের পর যখন বন্যা হলো, যখন মন্দিরগুলিতে পাহারা দিতে হলো, হিন্দু বাড়ি কম বেশি আক্রান্ত হলো, আওয়ামী লীগ করার কারণে হিন্দু সম্প্রদায়ের কেউ কেউ নির্যাতনের শিকার হলেন, তখন তো এই রাজনৈতিক দলগুলোই তো পাহারা দিয়েছে। ঐক্যমত্য ছিল, কিন্তু এটাকে আপনি রূপ দিতে পারেননি, একটা স্থায়ী রূপ দেওয়া, যে আপৎকালীন অন্ততপক্ষে একটা রূপ দেওয়া, যে ইলেকশনের বৈতরণী পর্যন্ত আমরা এই কাজগুলি করব, এই কাজগুলি করব না, আমরা এইভাবে এগিয়ে যাব, আমরা যার তার বিরুদ্ধে মামলা দিব না। মামলা বাণিজ্য করেছেন, তো অস্বীকার করার উপায় নেই। আপনি যে কাউকে ধরেই মানে কি ফ্যাসিস্টের সহচর, ফ্যাসিস্ট দোসর। হ্যাঁ, এইটা করে আপনি বাসায় যে চাঁদাবাজি করছেন সেই ভিডিও ক্লিপ দেখতে হয়েছে আমাদের। আপনি মব তৈরি করে আদালত পাড়ায় সন্ত্রাস তৈরি করেছেন, বন্দির উপর আক্রমণ করেছেন। বন্দি তো রাষ্ট্রের হেফাজতে ছিল, তার উপর আপনি আক্রমণ করতে যান কেন? তাহলে ফ্যাসিজম তো আপনার মাথায় কাজ করছে, আপনার মননের ভিতরে এটা ছিল। এই জায়গা থেকে তো আপনি বেরিয়ে আসতে পারেননি। এবং এখন কোথায় যেয়ে দাঁড়াইছে জানেন? আমরা যারা কথা বলছি, মনের মতো কথা যদি কারো না হয়, সে যে কোনোভাবে একটা কিছু মানুষকে ঐক্যবদ্ধ মানে সংঘবদ্ধ করতে পারে, ফ্যাসিস্টের দোসর বানায় দিতে পারে, তাকে বয়কট করতে পারে। আমরা তো শুরুতে দেখছি যে বিভিন্ন মিডিয়া হাউসে যে কারে রাখবে না এই কাজও করছে। এগুলি তো করার কথা ছিল না। এই জিনিসগুলি আমাদেরকে ভাবিয়ে তুলে যে আগামী দিনগুলো কতটা আমরা ভালো সময় পার করব। আর ফ্যাসিস্টের কথা বলে যার তারে হেনস্থা করা, যাকে তাকে মিথ্যা মামলায় আটকায় ফেলানো, যাকে তাকে প্রতিদ্বন্দ্বী ভাবা, এইটা ঠিক না, ঠিক না, ঠিক না। এবং একটা জিনিস মনে রেখেন, টুডে অর টুমোরো আমাদেরকে সমঝোতার জায়গা তৈরি করতে হবে, তা নাহলে দেশ আগানো যাবে না। আর প্রতিবেশীর ব্যাপারে সম্মানজনক, প্রতিবেশী সুলভ আচরণ সবার সাথে আমাদের করতে হবে। এমন না যে আমি একেবারে বয়কট করলাম। আমি তো কারোর সাথে যুদ্ধ করতে আসি নাই রে ভাই। আমার সম্মান আমার কাছে দিতে হবে, আপনার সম্মান আমি দিব। আমি দাসত্ব মানব না। সম্ভবত এই প্রসঙ্গে ক্রিকেটের বিষয়টা আসে নাকি? ক্রিকেটের বিষয় আছে, আরো কিছু আসে, আমি একটু ছোট করে বলে ফেলি। আমি 2 মিনিটে ছোট করে বলে ফেলি। প্রথমত, আমরা এখানে যারা আছি সম্ভবত সবাই ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছি। স্যার শিক্ষকতা করছেন, নূর ভাই মানবাধিকারের একজন পাইওনিয়ার পারসন। তো এইভাবে উনি রাজনীতি করছেন, রুবেল ভাই আপনিও আছেন। তো কথাটা হচ্ছে যে ঢাকা বিশ্ববিদ্যালয়কে বেশ্যালয়, এটা রাজনীতির সংলাপের মধ্যে কোনোভাবেই যায় না। এবং আমি, আমার স্ত্রী, আমার বোন, আমার খালারা, আমার ভাগ্নি এখনো পড়ছে আমার ভাগ্নিরা। তো এইটা সাংঘাতিক রকমের অসম্মানবোধ, এবং আমি মনে করি এটা নির্বাচনেরও কোনো ভাষা না। আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্র এবং একজন মানবাধিকার কর্মী হিসেবে সংশ্লিষ্ট প্রার্থী ক্ষমা চাওয়া উচিত বলে মনে করি। সংশ্লিষ্ট দলকে এ ব্যাপারে সতর্ক করে বাণী দেওয়া উচিত, বিবৃতি দেওয়া উচিত। দ্বিতীয়ত, 2 দলের যখন বাঁশের লাঠির ঘটনা ঘটেছে, জাতীয় ঐক্য কোথায় হবে? অনেকে কথা বলে সব ঐক্য হলে তাহলে তো আওয়ামী লীগ বিরোধী দল নাকি? নো, এই জাতীয় ঐক্যের ডেফিনেশন ক্লিয়ার করা উচিত, দলগুলোকে ক্লিয়ার করতে হবে। অবশ্যই নিজ নিজ দল ফাইট করবে, তার যে আদর্শ, দর্শন অ্যান্ড কর্মসূচি, তারা আদর্শিক লড়াই এবং কর্মসংস্থানের মতো, রিকনসিলিয়েশনের মতো লং ফাইট আসতেছে সামনে। এটা না হলে আপনি ঢাকা শহরে আপনার বাড়িতে আপনি থাকতে পারবেন, আপনি লিখে রাখেন। সংসদ যদি এই ব্যাপারে রাইটলি অ্যাড্রেস না করে, বিতর্ক না করে, মানুষকে এঙ্গেজ না করে, আপনি নিশ্চিত থাকেন সংসদ ঘেরাও হবে, মানুষ আবার সংসদ দখল করবে। কারণ
ফ্যাসিবাদ 15 বছরে অনেকগুলো কিন্তু শিকড় গভীরে দিয়ে গেছে, এগুলো দিনে 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 আবার বড় বড় গাছ হবে, আবার বড় গাছ হবে। সো ফ্যাসিবাদকে যদি ফেরত না আনার কথা, এইসব বুকিশ কথা বলে কোনো লাভ নাই। আপনাকে রিকনসিলিয়েশন করতে হবে, ব্যবসায়ী কলকারখানা চালু করতে হবে, এমপ্লয়মেন্ট নিয়ে অনেক কথা আমরা শুনতে চাই দলগুলোর কাছ থেকে। প্র্যাকটিক্যাল কত টাকা কোথায় খরচ করবেন, টাকাটা কোত্থেকে আসবে। এখন কথা হচ্ছে যে আমরা এগুলো শুনছি না, আমরা যেসব বাণী শুনছি এগুলো দৈব বাণী, এগুলো মানে পরকাল ইহকাল ইত্যাদি ইত্যাদি, এবং আমরা করব ইত্যাদি ইত্যাদি। নো, কোথা থেকে করবেন, কি করবেন, স্পেসিফিক করা উচিত। আমি যদি বলি আমাদের প্রত্যেকের জায়গা থেকে প্রত্যেকের কাজ করা উচিত। এখন আমি 15 মাসে কাজ করে দেখলাম, শুধু এটা নিয়ে আমরা কাজ করেছি। আমাদের একটা বিশ্ববিদ্যালয় আছে, আমি সেই ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান হিসেবে। আমাদের মেইন কাজ স্কিল দিয়ে কীভাবে এমপ্লয়মেন্টের সমস্যার সমাধান করা যায়। 1 কোটি 2 কোটি না হলে অন্তত 50 লক্ষ 40 লক্ষ 50 লক্ষ লোকের সমাধান সম্ভব সরকারের, প্রাইভেট সেক্টরে। কারণ শুধু গার্মেন্টস যদি 80 লক্ষ মানুষের কর্মসংস্থান ব্যবস্থা করতে পারে, অসংখ্য খাত রয়েছে। এবং সর্বশেষ একটা কথা আমি বলতে চাই যে যদি আপনি পার্লামেন্ট অ্যান্ড মিডিয়া যদি এই রাইটলি এই জিনিসগুলো অ্যাড্রেস করা হয়, যেটা জুলাইতে কোন দল কি বলছে এটা কথা না, কমন কথাগুলো কিন্তু আমরা জানি, এবং আপনি ইনোসেন্ট ভাব করে আপনি আপনার দল নির্ভর যদি গণতন্ত্র করতে যান, তাহলে ফ্যাসিবাদ আমন্ত্রণ জানানো অথবা ব্যর্থতার প্রশ্ন আসবে না, ও অচিরেই সে যা করার তা করবে। সুতরাং আমার মনে হয় জনগণ আপনাদেরকে লাস্ট পরীক্ষা দিচ্ছে, এটা হচ্ছে আপনাদের লাস্ট চান্স। এবং আপনারা যদি দলগতভাবে বাসের পরে অন্য পর্যায়ে নিয়ে যান, তার দায়ও আপনাদেরকে নিতে হবে। এবং ডক্টর ইউনূসের একটা ব্যাপারে আমি নিশ্চিত করতে চাই, আমি একটা ব্যাপারে খুবই আশাবাদী, যে সেটি হচ্ছে উৎসবের মতো একটা ভোট হবে। সহিংসতার যেসব আশঙ্কা করা হচ্ছে, 5 লক্ষ মানুষ যেভাবে মারা যায় নাই, কারণ বাংলাদেশের মানুষ জানে যে তার পভার্টি লাইন এত বেশি, প্রতিদিন 5,000 10,000 ডাকাতি হওয়ার কথা। মানুষ তো দারিদ্র্য নিয়ে ডাকাতি করছে না, সে তার সমাজটাকে রক্ষা করছে। 5 থেকে 15 তারিখ দেশে সরকার ছিল না, কোনো সহিংসতা তো ওইভাবেই হয়নি। আমি বিশ্বাস করি গণতন্ত্রটা দলের জন্য না, মানুষের জন্য। দলের খেলা হচ্ছে, কিন্তু দলগুলোকে দায়িত্বশীল যদি না হন, যদি এই সমস্ত আজে বাজে কথা বাদ না দেন, বেশ্যালয় মানুষের দলগুলোর অস্তিত্ব নিয়ে সংগ্রাম না করেন, মানুষের ধৈর্য নিয়ে যদি পরীক্ষা বেশি নিতে চান, তাহলে সেই পরিণতি আমরা দেখতে চাই না। তবে মানুষের যে অভিজ্ঞতা, মানুষের যে প্রত্যাশা, এটা কিন্তু দলগুলো অ্যাকোমোডেট করতে চান। এটা হচ্ছে লাস্ট ভরসা, এবং সেই জায়গাটায় তাদের মাঝে মাঝে নির্বাচনী পরিবেশ নিয়ে তাদের সংলাপ অথবা আলাপ আলোচনা, অ্যাটলিস্ট 2 দলের বিবৃতিও হওয়া উচিত। তাহলে আমরা গণতন্ত্র ফেরত পেলে তাহলে ফ্যাসিবাদ আসবে না। ফ্যাসিবাদ বলে কোনো আলাদা জিনিস নাই, কিন্তু ওইটা আওয়ামী ফ্যাসিবাদ ছিল, অন্য নামের ফ্যাসিবাদও আসতে পারে, এবং আওয়ামী লীগ কোনোদিন নাও আসতে পারে, পূর্ণ অন্য কিছু আসতে পারে। সো দিস ইজ লাস্ট চান্স, দিস ইজ অ্যাসিড টেস্ট। জি, আবুল হাসান রুবেল, অংশগ্রহণমূলক নির্বাচন, শঙ্কামুক্ত নির্বাচন, সুষ্ঠু নির্বাচন, একই সঙ্গে ট্যাগিংয়ের যে রাজনীতি, এই বিষয়ে আপনার ধন্যবাদ। আমি কথা শুনতে শুনতে একটা কথা মনে হচ্ছিল, সেটা বলে ফেলি আর কি। বলে ফেলা ভালো, বেশি কথা মানে তোমাদের চোরের মানে আমাদের চোরের চেয়ে তোমাদের চোরেরা বেশি চোর, এই যে প্রতিযোগিতা, হ্যাঁ, এইরকম প্রতিযোগিতার ভেতরে যদি আমরা ঢুকে পড়ি, তাহলে আসলে কে কম চোর সেটা নিয়ে প্রতিযোগিতা করতে হবে। এই চোরের মানে চোরটা দূর করার মানে যে ব্যবস্থা, এই ব্যবস্থাটা নিয়ে আসলে কথা বলা দরকার। ধরেন আপনি চাঁদাবাজি নিয়ে অনেক কথা বলতে পারেন, কিন্তু চাঁদাবাজিকে কিভাবে আসলে আপনি এখান থেকে বিদায় করবেন স্ট্রাকচারালি। ধরেন আপনার এখানে অনানুষ্ঠানিক ইকোনমি এত বড় রাখার পর আপনি চাঁদাবাজি থাকবে না, এটা কেমনে হয়? কোনোভাবেই হতে পারে না। তাইলে আপনি এইটাকে কিভাবে আনুষ্ঠানিক করবেন, কিভাবে আসলে এই পুরো জিনিসটাকে ম্যানেজমেন্টের ভেতরে নিয়ে আসবেন, কিভাবে আপনি নতুন কর্মসংস্থান তৈরি করবেন, কোন কোন খাতে কিভাবে কর্মসংস্থান তৈরি করা সম্ভব, এইগুলো নিয়ে পলিসিগতভাবে আসলে মানে ডিবেট হওয়া দরকার। পার্থক্য হওয়া দরকার হচ্ছে এই সমস্ত জায়গায়, আপনার পলিসি কি আমার পলিসি কি, কোনটা বেশি প্রো পিপল, আমরা সেটা নিয়ে তর্ক করব। তখন পিপল আমাকে পছন্দ করবে না, আপনাকে পছন্দ করবে, এই জায়গা তৈরি হওয়া। জুলাইয়ের আকাঙ্ক্ষার জায়গায় আমি বুঝি এটা ভাই, আমি বুঝি যে আমি আমার পলিটিক্সটা করব, আপনি আপনার পলিটিক্সটা করবেন, জনগণ রায় দিবে যে সে কাকে নিতে চায়, এইটার জায়গা তৈরি হওয়া। আমি বুঝি যে জনগণের যে ক্ষমতা, সেই ক্ষমতাটা প্রতিষ্ঠিত হওয়া। জনগণের ক্ষমতা যদি প্রতিষ্ঠিত হয়, তাহলেই আসলে সমস্ত রাজনৈতিক দল তারা লাইনে আসতে বাধ্য। লাইনে আসা কথাটাই ব্যবহার করলাম, লাইনে আসতে বাধ্য। তারা এইদিকে ওদিকে ছোটাছুটি করলেই হবে না। এই যে শান্তিপূর্ণ অবাধ নির্বাচন এবং ইয়ের জায়গায় ধরেন ট্যাগিং নতুন করে যদি চালু করা হয়, এই ট্যাগিংয়ের বিষয়ে মানে জনগণের ভেতরে এটার বিরোধিতা তৈরি হবে। আপনি এই পুরো জুলাইকে মানে ধরেন জুলাই একদিকে হচ্ছে আপনার সমস্ত ধরনের এই যে চেতনা ব্যবসার বিরুদ্ধে তো আসলে এক ধরনের জুলাই,
তাহলে আপনি জুলাইকেই যদি আরেকটা নতুন চেতনার ব্যবসা বানায় ফেলেন, তাহলে তো এটাকেও প্রতিরোধ করতে হবে। মানে যে কোনো ধরনের এই চেতনা ব্যবসার জায়গা থেকে জনগণের জন্য আপনি কি করবেন তার কর্মসূচি ভিত্তিক রাজনীতি, অর্থাৎ পলিসি ভিত্তিক রাজনীতি, এইটাকে নিয়ে আসাটাই হচ্ছে আমার মনে হয় যে সামনের দিনে এই সমস্ত এড়ানোর পথ এবং সামনের দিনে এগিয়ে যাওয়ার পথ। চেতনা ব্যবসার পাশাপাশি ধর্মীয় যে লেবাসের বিষয়গুলো, ধর্মও একটা চেতনায় ধরতে পারে। হ্যাঁ, তো নির্বাচনের সময় তো আমরা দেখছি সব দল, বাম দল, ডান দল, সবাই তো সেই জিনিসটাকেই ব্যবহার করছে। মানে এইটা প্রসঙ্গে আমি বলি যে ধরেন যখন যারা- ওই যে তোদের চোরেরা আমাদের চোরের চাইতে ওই জায়গাতে বেরোতে পারে। ওই জায়গায় শুরু হয় আর কি। ওই ধরেন জায়গায়। একজন যখন শুরু করে তখন ও তো পিছায় যায়, আরেকজন তখন পিছায় যায়। আমাদের এখানে কিন্তু আরপিও অনুসারে এগুলো প্রত্যেকটাই নিষিদ্ধ। তাহলে এই যে এই প্রত্যেকটা নিষিদ্ধ, এই নিষিদ্ধ বিষয়গুলোতে মানে যে সবাই প্র্যাকটিস করছে, প্র্যাকটিস করছে সবাই। যে সিদ্দিকুর রহমান খান, আসলে আমরা আলোচনা যেগুলি করলাম এগুলি গঠনমূলক, কিন্তু আসলে সমাধানের পথটা নিয়ে আমরা কথা বলবো অনুষ্ঠান শেষ পর্যায়ে। আচ্ছা, একটু আগে উনি অনেকগুলো গুরুত্বপূর্ণ কথা বলেছেন এবং এই কথাগুলোর মধ্যে মানুষ যে প্রশ্ন করবে, মানুষ যে লাল কার্ড দেখিয়েছে ভবিষ্যতে দেখাবে, সেটা আমাদের রাজনীতিবিদদের মনে রাখা দরকার। আমি উদাহরণস্বরূপ বলছি, এই গত 2-1 দিন ধরে আমি যেহেতু ঢাকা বিশ্ববিদ্যালয় পরিবারের একজন এখনও সক্রিয় সদস্য হিসাবে এই পরিবারে আছি, আমাদের বহুদিন পর মানে একটা ডাকসু নির্বাচন হলো এবং এই ডাকসু নির্বাচনে আপনি দেখেন এর ধারাবাহিকতায় আরও কয়েকটা বিশ্ববিদ্যালয়ের নির্বাচন হলো এবং সেখানে একটা দল জয়যুক্ত হয়েছে এবং এটাকে আগামী জাতীয় নির্বাচন প্রভাবিত করবে বলেও করছে। আপনি 4 মাসের মাথায় গত 2-3 দিনে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ডাকসুকে কিন্তু বড় রকমের একটা প্রশ্নের মুখে ফেলেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এবং তাদের কাছে জবাবদিহি চাচ্ছে প্রকাশ্যে রাস্তায় নেমে। শিক্ষার্থীরা যে প্রশ্ন উত্থাপন করছে, আমরা কি তোমাদেরকে নির্বাচিত করেছি এই করার জন্য? তোমরা কি এই করবে? আমাদের মেয়েদেরকে যারা অপমান করে তাদেরকে গিয়ে তাদের পক্ষে ভোট চাওয়ার জন্য তোমাদের? এই প্রশ্ন ঢাকা বিশ্ববিদ্যালয়ে উত্থাপিত হয়েছে, এই প্রশ্ন ঢাকা বিশ্ববিদ্যালয় করছে। এইখানে কিন্তু আমাদের জাতীয় নির্বাচনে আমাদের উনি যে কথাগুলো বললেন এবং আগামী দিনে যারা নির্বাচনের জন্য বা নির্বাচনে বিজয়ী হওয়ার জন্য চেষ্টা করছেন তাদের জন্য ইঙ্গিত আছে যে আগামীর বাংলাদেশ তোমার জন্য কি অপেক্ষা করছে। আমরা সবসময় বললাম যে 24-এর খড়গটা সব রাজনৈতিক দলের ঘাড়ের উপর দাঁড়ায় থাকবে। একটা এক্সাম্পল, আমি একটা ছোট্ট এক্সাম্পল দিলাম, চ্যালেঞ্জ ছাড়া কেউ একটা ছোট্ট এক্সাম্পল দিলাম যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটা 4 মাসের মাথায় এইরকম বিপুল জনসমর্থন নিয়ে যারা বিজয়ী হয়ে আসছে তাদেরকে প্রশ্ন করা হচ্ছে, কারণ এই জেনারেশন এখন প্রশ্ন করতে শিখেছে, এই দেশের মানুষ এখন প্রশ্ন করতে শিখেছে আমাদের রাজনৈতিক দলগুলোর মধ্যে। শুধুমাত্র যদি তারা এইটুকু মনে রেখেই আগামী দিনে তাদের ভবিষ্যৎ কর্মপরিকল্পনা, নির্বাচনী বৈতরণী এইগুলো পার হওয়ার জন্য চেষ্টা করে তাহলেই কিন্তু হবে। আপনি গণতন্ত্রের উত্তরণের কথা বলবেন, আপনি বলবেন যে নির্বাচনে আমি থাকবো কি থাকবো না, এই যে বললাম না যে নির্বাচন নিয়ে মানুষের মনের মধ্যে শঙ্কা তৈরি হয়, আপনি সব প্রস্তুতির মধ্যে থেকে আপনি বলছেন যে শেষ পর্যন্ত আমি নির্বাচনে থাকবো কি থাকবো না এটা ভেবে দেখবো। এই ধরনের শঙ্কা নিয়ে আপনি খেলবেন, মানুষ আপনাকে এটা নিয়ে মানে বাহাবা দিবে, আপনাকে সমর্থন দিবে, ভাবার কোনো কারণ নেই। আমরা মনে করি যে আমাদের যথেষ্ট রাজনীতিবিদদের জন্য শিক্ষা বাংলাদেশে হয়েছে এবং এই শিক্ষাটা যদি তারা গ্রহণ না করে আগামী দিনে অগ্রসর হয়, সমাধানও হবে না এবং তাদের জন্য এটা বড় লেসন হবে। আসলে রাজনীতিবিদরা কি দিন শেষে লেসন নেবে কিনা বা নেয় কিনা? অতীতের অভিজ্ঞতায় তো নেওয়ার সুযোগ আমি দেখিনি কখনো নিয়েছে, তবে এইবারের পরিবর্তিত পরিস্থিতিতে তাদের বিবেচনায় আনতে হবে। যদি বিবেচনায় আনতে ভুল করেন তাহলে কঠিন মাসুল দিতে হবে আমাদের মানে জনগণকে। আর একটা জিনিস মনে রাখেন যে আসলে মানুষ তো প্রশ্ন করা শিখেছে, মানুষ তো বিশাল একটা শক্তিকে পরাজিত করে জীবন দিয়ে এই জায়গাটায় আসছে, সুতরাং এই জায়গার মর্যাদা মানুষ রাখবে, এটা আমাদের রাজনীতিবিদদের মনে রাখা উচিত। আর একটা জিনিস বলছি যে বাংলাদেশের বর্তমান যে মানবাধিকার পরিস্থিতি, এই পরিস্থিতিকে সমুন্নত রাখার জন্য অনেকগুলো কাজ করা উচিত। যেমন ধরেন আমাদের এখানে হিউম্যান রাইটস কমিশন শুধু আইন শক্ত করলে হবে না। হিউম্যান রাইটস কমিশন তখনই সফল হবে যখন এইটার পরিচালনার দায় দায়িত্ব সাহসী মানুষদের হাতে যাবে। তা না হইলে সেই আগের মতোই আমরা দেখব। আগেও কিন্তু অনেক
যে আইন ছিল না তা না, যথেষ্ট ছিল, সেটার ব্যবহারটা করা শিখে নাই, কারণ তারা সবাই আত্মসমর্পণ করেছে ক্ষমতাসীন রাজনৈতিক দলের কাছে। মানবাধিকার কমিশনকে অবশ্যই শক্তিশালী হতে হবে, এবং সাহসের বিকল্প এখানে নেই। একটা হচ্ছে প্রজ্ঞা আর একটা হচ্ছে সাহস, এই দুইটার সংমিশ্রণ হলেই মানবাধিকার কমিশন দাঁড়াতে পারবে। এবং এটার জন্য তাড়াহুড়া না করে বরং খুবই সুবিবেচনার সাথে আমাদেরকে ভবিষ্যতে চিন্তা করতে হবে। কারণ মনে রাখতে হবে যে মানবাধিকার কমিশন কিন্তু গণতন্ত্রের জন্য, গণতন্ত্র পুনরুদ্ধার এবং গণতন্ত্রকে চলমান রাখার জন্য মানবাধিকার কমিশন কিন্তু একটা গুরুত্বপূর্ণ দায় বহন করতে পারে, গুরুত্বপূর্ণ দায়িত্ব নিতে পারে। জি, অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি নূর খান, একই সঙ্গে ধন্যবাদ জানাচ্ছি শামসুল আলম লিটন, অধ্যাপক সিদ্দিকুর রহমান খান এবং আবুল হাসান রুবেল। আপনারা চারজনকে সুপ্রিয় দর্শক, আপনারা এতক্ষণ এন মোহাম্মদ নিবেদিত পাবলিক পার্লামেন্ট অনুষ্ঠানটি দেখছিলেন। আপনাদেরকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে আজকের অনুষ্ঠান এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।